যদি না থাকে তাহলে চলুন আমরা শুরু করি। আজকে দেখেন আপনাদের ডিজাইনে যে প্রবলেমটা বেশিরভাগ হচ্ছে, আপনারা শেপ নিতে পারেন, কালার নিতে পারেন, লেখা লিখতে পারেন, সেগুলো মানে টুলস রিলেটেড প্রবলেম এখন আমাদের কম, বা টুলস রিলেটেড প্রবলেম এখন আমাদের খুব একটা নাই বললেই চলে। এখন আমাদের বেশিরভাগ প্রবলেমটা হচ্ছে কনসেপ্ট রিলেটেড। আমরা বুঝতে পারতেছি না যে কোন ডিজাইনটা ভালো বা কোন ডিজাইনটা খারাপ, বা কেন এই ডিজাইনটা ভালো কেন এই ডিজাইনটা খারাপ, এই জিনিসটা আমরা বুঝতেছি না। এই জিনিসটা বোঝা আমাদের একটু দরকার। তার জন্য আমি দেখি আজকে ফ্রেন্ড ক্লাস নেই। ওকে, মূলত আজকে আমরা দেখব হচ্ছে একটা ডিজাইন কিভাবে ভালো বা খারাপ এই জিনিসটা বুঝতে হয়, বা একটা ইফেক্টিভ ডিজাইন করার ওয়েগুলা কী, বা কীভাবে আমরা একটা ভালো ডিজাইন করতে পারি এই জিনিসটা। যেরকম আমরা যদি একটু খাবার দাবারের কথা চিন্তা করি, যে শুধু আমরা কোনো রকম খাবার খেলেই তো আর হয় না, খাবারগুলো হয়তো হবে পুষ্টিকর খাবার, ঠিক কিনা? তাহলে তো আমরা আমাদের খাবার খাওয়ার যে উদ্দেশ্য শরীর ভালো থাকা বা শরীরকে সুস্থ রাখা, এই জিনিসটা হবে। ডিজাইনের ক্ষেত্রেও সেম, শুধু ডিজাইন করে গেলাম এই ব্যাপারটাকে আমরা ডিজাইন বলতে পারি না। একটা ডিজাইন যদি ভালো হইতে হয়, একটা ডিজাইন থেকে যদি আমাদের ভালো ইফেক্ট নিয়ে আসতে হয়, ভালো প্রভাব নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে ডিজাইনটাকে ইফেক্টিভ হইতে হবে। এখন কেন অ্যাকচুয়ালি ডিজাইনটা ইফেক্টিভ হওয়া দরকার, তার অন্যতম একটা কারণ হচ্ছে এই ডিজাইনটা কোথায় ইউজ করা হয় সেটা আগে আমাদের বোঝা। এই ডিজাইনগুলো সাধারণত ইউজ করা হয়, আমরা সাধারণত এগুলো ব্যবহার করি অ্যাডভার্টিজমেন্ট ডিজাইনে, অ্যাড ডিজাইন। কারণ এই অ্যাডভার্টিজমেন্ট অ্যাকচুয়ালি কী, বা অ্যাডভার্টিজমেন্ট বলতে অ্যাকচুয়ালি আমরা সাধারণত বুঝি যে কোনো একটা অ্যাড বা কোনো একটা বিজ্ঞাপন, সহজ কথায় এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাড বলতেছি। এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, কি হচ্ছে অ্যাডভার্টিজমেন্ট ইজ দ্য কমিউনিকেশন মিডিয়াম, এটা একটা যোগাযোগের মাধ্যম, ইন হুইচ এ প্রোডাক্ট, এটা হইতে পারে কোনো একটা প্রোডাক্টের সাথে, হইতে পারে কোনো একটা ব্র্যান্ডের সাথে, অথবা হইতে পারে কোনো একটা সার্ভিসের সাথে, যে কোনো কিছুর সাথে একটা কমিউনিকেশনের মাধ্যম ইজ প্রমোটেড টু অ্যাট্রাক্ট অডিয়েন্স। এই কমিউনিকেশনটা আমরা করতেছি কেন? অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য, ইন্টারেস্ট, এঙ্গেজমেন্ট অ্যান্ড সেল, যাতে তাদের অ্যাট্রাকশনের জন্য আমার ওই প্রোডাক্টটার উপরে, ওই সার্ভিসের উপরে বা ওই ব্র্যান্ডের উপরে একটা ইন্টারেস্ট আসে, একটা এঙ্গেজমেন্ট আসে, এবং আলটিমেট আমার গোলটা কি? সেলস। আলটিমেট গোলটা হচ্ছে আমার সেলস। তাহলে এই একটা ডিজাইন যেটা অ্যাডে আমরা ব্যবহার করব, ওই অ্যাডে ব্যবহার করার ক্ষেত্রে আমার ডিজাইনটা হইতে পারে কোনো একটা প্রোডাক্ট রিলেটেড করা, হইতে পারে কোনো সার্ভিস রিলেটেড করা, হইতে পারে কোনো ব্র্যান্ডকে নিয়ে করা, যে কারণেই করা হোক না কেন আমাদের আলটিমেট গোলটা থাকবে সেলস। আর এই সেলসটা তখনই যাবে বা সেলসটা তখনই হবে যখন আমাদের ডিজাইনটা কোয়ালিটিফুল হবে। এবার আমরা একটু দেখি যে অ্যাডভার্টিজমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি কী কী আছে। আমরা অ্যাকচুয়ালি এই পর্যন্ত যা যা ডিজাইন করে আসছি, বিজনেস কার্ড, স্টেশনারি আমরা করি না, স্টেশনারি আমরা সামনে করবো, ফ্লায়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া, বিলবোর্ড বা ব্যানার, এই পুরো ব্যাপারটাই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইনের যে অ্যাডভার্টিজমেন্টের পার্ট আমরা বলতে পারি। অ্যাডভার্টিজমেন্টের যদি আমরা একটু ইম্পর্টেন্স জিনিসটা দেখি, যে গুরুত্বটা অ্যাকচুয়ালি কী, যে বা কেন অ্যাকচুয়ালি অ্যাড মানুষ কেন দেয়, বা বিজ্ঞাপন মানুষ কেন দেয়, বিজ্ঞাপন ছাড়া কি প্রোডাক্ট বেচা যায় না? অবশ্যই বেচা যায়, বাট বিজ্ঞাপনের গুরুত্ব যদি আমরা একটু বুঝতে চাই, সেটা হচ্ছে ইনক্রিজ সেলস। অ্যাডভার্টিজমেন্টের মাধ্যমে কি হয়? সেলস বাড়ে। ইনফর্ম কাস্টমার, আমার কাস্টমার যারা আছে, কাস্টমারদের কাছে আমার যে ব্র্যান্ড বা আমার যে প্রোডাক্টটা সেই সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। মনে করেন আপনি সুন্দরবন থেকে মধু নিয়ে আসলেন অনেক কষ্ট করে, মৌমাছির কামড় টামড় খেয়ে, আনার পরে আপনি মধু এনে বাসায় রেখে দিলেন এবং কাউকে জানাইলেন না যে আপনার কাছে 10 কেজি, 15 কেজি, 20 কেজি মধু আছে। তাহলে কি আপনার এই মধুটা বিক্রি হবে? বিক্রি হবে না। কখন বিক্রি হবে? যখন আপনি মানুষকে বলবেন যে আমার কাছে এরকম
মধু আছে, আমি সুন্দরবনে গেছিলাম, এখানে এইভাবে কামড় খাইছি, এইভাবে গাছ থেকে পড়ে গেছি, হ্যাঁ, তারপরে হচ্ছে মধু নিয়ে আসছি মাথায় করে। এভাবে যখন আমরা একটা স্টোরি বিল্ড করবো, একটা অ্যাডভার্টিজমেন্ট করবো, এভাবে যখন আমরা মানুষের কাছে মার্কেটিং করব, মানুষ তখন জানবে, মানে ইনফর্ম কাস্টমার। মানুষ যখন জানলো, তারপরে তারা সেটাকে কি করবে, সেল করবে, বা তারা সেটাকে সেল মানে তারা সেটা বাই করবে, আর আমার এটা সেল হবে। হেল্প ইন্ট্রোডিউস প্রোডাক্ট, প্রোডাক্টকে পরিচয় করায় দেওয়া। সবসময় যে আমরা বিক্রির জন্যই অ্যাডভার্টিজমেন্ট করি ব্যাপারটা এরকম না। যেমন আপনারা দেখবেন যে করে আইফোন প্রতি বছর নতুন নতুন মডেল লঞ্চ করে। এই যে আইফোন নতুন নতুন মডেল লঞ্চ করে, ওদের লঞ্চিংয়ের যে ইভেন্ট, ওই ভিডিওগুলো কেউ দেখেন পুরোপুরি টপ টু বটম? কেউ দেখেন না, অথচ কেনার সময় তো ধুমধারাক্কা কিনে ফেলি। কিংবা হচ্ছে ইভেন্ট আমরা দেখি না, ভালো কথা। তারপরে হচ্ছে ওইটারকার মডেলগুলার যে ওরা যে অ্যাড দেয়, অ্যাডগুলো দেখেন কেউ? অ্যাডও দেখেন না। এগুলো দেখবেন, এগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ডিজাইনের ভিতর থেকে। ওরা যখন আইফোনকে পরিচয় করা দেয়, ওরা প্রোডাক্টের ডিটেলসগুলো পরিচয় করা দেয়। এই প্রোডাক্টের ফিচারগুলো কি, এই প্রোডাক্টটা কেন আমরা নিয়ে আসছিলাম। ধরেন যে সামনে হয়তো বাজারে আসতেছে আইফোন 17, তাহলে আইফোন 16 থেকে আইফোন 17টা কেন আপডেট, বা আপনি 16 না নিয়ে 17 কেন নেবেন, বা কেন আমরা 17টা লঞ্চ করলাম, 16 আমরা কী কী প্রবলেম পাইছিলাম। এই ধরনের বিষয়াদি নিয়ে তাদের যে কাস্টমাররা থাকে, তাদের যে অডিয়েন্স থাকে, অডিয়েন্সকে তারা জানায়। তারা কিন্তু অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করে না যে তুমি এটা কেনো, তাদের ইভেন্টটা পুরো ভিডিওটা দেখেন। ইভেন্ট যখন হয়, তাদের ইভেন্টের পুরো ভিডিওগুলো দেখবেন। তারা কখনোই ইভেন্টে বলে না যে তোমরা এটা কেনো, তোমরা এটা বাই করো, এভাবে বলে না। তারা জাস্ট প্রোডাক্টের সাথে পরিচয় করায় দেয়। বাকি কেনা না কেনা এটা টোটালি ডিপেন্ড করতেছে অডিয়েন্সের উপরে। সো আমার অ্যাডভার্টিজমেন্টে যে সবসময় মানুষকে কেনার জন্যই উদ্বুদ্ধ করে, ব্যাপারটা এরকম না। আমার অ্যাডভার্টিজমেন্টটা মানুষকে পরিচয় করায় দিতেও হেল্প করে। ইনফর্মস অ্যাবাউট ইয়োর কম্পিটিশন। কম্পিটিটর বা মার্কেটে কম্পিটিশন, এই যে আমি মধুর কথা বললাম, মধু কি শুধু আপনি একাই বেচেন? মধু কি শুধু ঘরের বাজারই বেচে? বাইরের বাজার মধু বেচে না? বেচে। তাহলে ঘরের বাজার আর বাইরের বাজার দুইজনেই মধু বেচতেছে, বাট কার সেলসটা বেশি আসতেছে? ঘরের বাজারে বেশি আসতেছে। তার কারণ হচ্ছে আপনি যদি ঘরের বাজারের একটু ফেসবুক অ্যাডে যান, একটু যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে ওদের যতগুলো অ্যাড চালানো, অন্য কোনো ক্যাম্পেইনের, অন্য কোনো মার্কেটের এতগুলো অ্যাড চালানো নাই। এবং সেটা ইউটিউবে হোক, সেটা ইনস্টাগ্রামে হোক, সেটা ফেসবুক হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি জান না কেন, আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন। আপনি আজকে একটু ফেসবুক অ্যাডে যাবেন, ক্লাস শেষে ফেসবুক অ্যাডে যাওয়ার পরে ঘরের বাজার লিখে সার্চ করেন, দেখবেন ওদের একসাথে প্রায় 20টার উপরে অ্যাড চালানো একই সাথে। একটার প্রোডাক্টের বা একটা কোম্পানির যদি একসাথে 20টা অ্যাড রান করানো থাকে, কেউ না কেউ তো কোনো না প্রোডাক্ট কোনো না কোনো জায়গা থেকে কিনতেছি, তাহলে তার সেখান থেকে সেলস আসতেছে কিনা। বাট তার কম্পিটিশন যারা আছে বা তার কম্পিটিটর যারা আছে, কম্পিটিটররা কিন্তু এই কাজটা করতেছে না, যার কারণে অন্যান্য মার্কেটের থেকে এই মার্কেটের বা ওই ব্র্যান্ডেড সেলটা একটু বেশি। আচ্ছা, রিটেইন কাস্টমার। রিটেইন কাস্টমার বলতে সাধারণত আমরা বুঝি যে বান্দা কাস্টমার, যেটাকে আমরা বাংলায় বলি বান্দা কাস্টমার। বান্দা কাস্টমার মানে রেগুলার কাস্টমার, যে আপনি হয়তো সবসময় একটা দোকান থেকে সস কেনেন, বা একটা দোকান থেকে আপনি সবসময় ডিম কেনেন, ওই দোকান থেকে আপনি কিন্তু দেখবেন যে ডিম কিনতে আপনার ভালো লাগে। ওই দোকান যদি বন্ধ থাকে, আপনি কিন্তু ওই দোকান ছাড়া অন্য কোনো দোকান থেকে ডিম কেনেন না। ছেলেরা রিলেট করতে পারবে আরো বেশি। ছেলেরা রিলেট করতে পারবে কেন? এই যে ছেলেরা যখন চুল কাটায়, নাপিত, ছেলেরা এক নাপিতের কাছে চুল কাটায়, ছেলেরা লয়াল, তাই না? মানে হচ্ছে ঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প যাই হোক গা, গার্লফ্রেন্ড চলে যাক, নাপিত গেলে ছেলেদের খবর আছে। ঠিক নাকি বেঠিক? এখন দেখেন, এই যে আপনি একটা সেলুনারের রিটেইল কাস্টমার হয়ে গেলেন, তার কারণ হচ্ছে আপনি যখন ওই সেলুনারের কাছে যান, সে হয়তো আপনারে 10 টাকা হয়তো কম রাখে, অথবা হয়তো আপনার চুলটা সুন্দর করে বানায় দিতে পারে, অথবা আপনাকে আপনার চুল এমনভাবে কাটিং করে দেয় যেটা অন্য কোনো নাপিত পারে না। আমি সিলেটে আসার পরে যে বিপদে পড়ছি, নাপিত খুঁজতে আমার খবর হয়ে গেছে। ভালো নাপিত পাইনি, আমি চুলই কাটি নাই, নাপিত পাইছি তারপর চুল কাটছি। তাহলে এটা শুধুমাত্র যে নাপিতের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাপারটা এরকম না, এটা যে কোনো বিজনেসের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যখন মার্কেটিং করবেন, আপনার মার্কেটিং করার পর যখন কাস্টমার একটা প্রোডাক্ট কিনবে, এবং কাস্টমার প্রোডাক্ট কেনার পরে যখন কাস্টমার আপনার প্রোডাক্টের উপরে একটু বিশ্বাস করবে যে হ্যাঁ, আমার এই প্রোডাক্টটা নিয়ে আমি ভালো পাইছি, প্রথমবার বিশ্বাস করে নিছি, প্রথমবার আমি 1 কেজি নিলাম, 1 কেজি নিয়ে যদি ভালো পাই তাহলে পরের বার 5 কেজি নিব, এরকম চিন্তা করি না আমরা। এছাড়াও আপনারা দেখবেন যে আপনাদের থেকে বয়সে একটু বড়, আপনারাও রিলেট করতে পারবেন, বা আপনাদের একটু বড় ভাই বা বড় ভাইদের উপরে যারা একটু আঙ্কেল বা মুরব্বীরা আছে, তাদেরকে রিলেট করবেন। তারা কিন্তু স্যামসাং ছাড়া অন্য কোনো ফোন চালায় না বা চালাইতে চায় না। আপনি যতই তাদেরকে ভিভো দেন, ওপ্পো দেন, শাওমি দেন, আইফোন দেন, পিক্সেল দেন, তারা বলবে যে স্যামসাংটা ভালো ছিল।
কারণ তারা রিটেইন কাস্টমার হয়ে গেছে স্যামসাংয়ের। অল অ্যাবাউট দ্য পাওয়ার অফ অ্যাডভার্টিজমেন্টের জন্য এই ইয়াটা। এরপরে আসি ডিফারেন্সিয়েট ইউর ব্র্যান্ড। মোবাইল তো অনেক কোম্পানি মোবাইল বেচতেছে, মধু তো অনেক কোম্পানি মধু বেচতেছে, এরপর হচ্ছে হানিনাট অনেক কোম্পানি হানিনাট বেচতেছে। তাহলে ওই দোকান থেকে আমার, ওই ব্র্যান্ড থেকে আমার কেন নিতে হবে? তার কারণ হচ্ছে তারা অন্যান্য ব্র্যান্ড থেকে নিজেদেরকে ডিফারেন্সিয়েট করছে। হইতে পারে প্রোডাক্টের কোয়ালিটিগত দিক থেকে ডিফারেন্সিয়েট করছে, হইতে পারে প্রাইসের দিক থেকে ডিফারেন্সিয়েট করছে, হইতে পারে আপনার হচ্ছে প্যাকেজিংয়ের দিক থেকে ডিফারেন্সিয়েট করছে, প্রিমিয়ামনেসের দিক থেকে ডিফারেন্সিয়েট করছে। কোনো না কোনোভাবে অন্যান্য ব্র্যান্ডের থেকে তারা আলাদা হইতে পারছে বলে মানুষ এক নামে তাদেরকে চেনে। আচ্ছা, ইনক্রিজ কাস্টমার ট্রাস্ট। এই যে কাস্টমার ট্রাস্ট যদি না থাকে তাহলে কি সে রিটেইন কাস্টমার হবে? রিটেইন কাস্টমার হবে না। রিচ টার্গেট কাস্টমার। অ্যাডভার্টিজমেন্টের মাধ্যমে, অ্যাডের মাধ্যমে, বিজ্ঞাপনের মাধ্যমেই আমার যারা রিটেইন কাস্টমার আছে বা আমার যারা টার্গেট অডিয়েন্স আছে, ওই টার্গেট অডিয়েন্সদের কাছে আমরা পৌঁছাইতে পারবো, বা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি যাদের প্রোডাক্টটা দরকার তাদের কাছে আমরা মার্কেটিং করে, তাদের কাছে আমরা ক্যাম্পেইন করে আমাদের প্রোডাক্টটা মার্কেটিং করাইতে পারি। আরেকটা হচ্ছে এক্সপ্লেইন কোম্পানি ভ্যালু। একটা কোম্পানি যত বড় বা যেই কোম্পানি যত বড় তারা দেখবেন মার্কেটিংয়ের পিছনে তত টাকা খরচ করে। সে গ্রামীণ ফোন, রবি, বিকাশ, তারা বিভিন্ন এন্টারপ্রেনারদেরকে নিয়ে আসে, তারা বিভিন্ন অ্যাক্টরদেরকে নিয়ে আসে, তারা বিভিন্ন ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে নিজেদের বিকাশের মার্কেটিং করায়, গ্রামীণ ফোনের মার্কেটিং করায়, তাই না? বিভিন্ন সিঙ্গারদেরকে নিয়ে আসে, বিভিন্ন ইভেন্ট লঞ্চ করে। একটা ইভেন্ট লঞ্চ করা অনেক কস্টলি একটা ব্যাপার স্যাপার। সো যেই কোম্পানি যত বড় তারা মার্কেটিংয়ের পিছনে তত টাকা খরচ করে। এখন এখানে অন্যতম একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে স্যার আমরা তো অ্যাকচুয়ালি ডিজাইন করতেছি, তাহলে ডিজাইনের সাথে আমরা মানে হুট করে মার্কেটিংয়ে কেন ঢুকে গেলাম, বা আমরা কেন হুট করে বিজ্ঞাপন বা অ্যাডভার্টিজমেন্ট জায়গাটাতে ঢুকে গেলাম? এটার অন্যতম কারণ হলো এই যে আমরা অ্যাড করি বা এই যে আমরা ডিজাইন অ্যাডভার্টিজমেন্ট করতেছি বা অ্যাডভার্টিজমেন্ট অ্যানালাইসিস করতেছি, এটার কারণ হচ্ছে প্রথমত আমরা বুঝলাম অ্যাডভার্টিজমেন্টের গুরুত্ব, যে অ্যাডভার্টিজমেন্টের অনেক গুরুত্ব আছে। এটা দিয়ে মানুষ প্রোডাক্টের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছানো যায়, মানুষের একটা ট্রাস্ট তৈরি হয়, রিটেন কাস্টমার তৈরি হয়। এই সবগুলো বিষয় তখনই সম্ভব যখন আমার ডিজাইনটা মানুষ দেখবে। কিন্তু আমার ডিজাইনটাই যদি মানুষ না দেখে, ওই ডিজাইন আমি কি অফার দিলাম, ওই ডিজাইন আমি কোন প্রোডাক্টের মার্কেটিং করলাম, কোন ব্র্যান্ডের কথা বললাম, কতটুকু অফার দিলাম, কত টাকা ডিসকাউন্ট দিলাম, ওই ডিজাইনটাই যদি মানুষ না পড়ে, ডিজাইনটাই যদি মানুষ না দেখে, তাহলে কি এই অ্যাড চালানোর কোনো মানে আছে? আর অ্যাড যদি না চলে, আমার একটা ব্যবসা করার জন্য যদি সেলস না হয়, ওই ব্যবসা হবে? ওই ব্যবসা হবে না। সো আলটিমেট গোল হচ্ছে আমার যদি ব্যবসা ভালো করাইতে হয়, আমার অ্যাডটা ভালো মতো রান করাইতে হবে, অ্যাড ভালো মতো চালাইতে হবে। আর অ্যাড যদি ভালো মতো চালাইতে হয়, অবশ্যই আমার ডিজাইনটা ভালো হইতে হবে, কারণ খারাপ ডিজাইন কেউ দেখবে না। আমার ডিজাইনের যদি কালার ঠিক না থাকে, আমার ডিজাইনের যদি হায়ারার্কি ঠিক না থাকে, আমার ডিজাইনের যদি কন্ট্রাস্ট ঠিক না থাকে, ব্যাড কন্ট্রাস্ট যদি দিয়ে আমি যদি ডিজাইন করি, মানুষ তো বুঝবেই না আমি এখানে কি লিখতেছি। হেডলাইনটাই যদি বোঝা না যায়, হেডলাইন যদি বলতে হয় যে এখানে হেডলাইন আছে পড়ুন, ওই যে বিভিন্ন কমেন্ট লেখা না যে ভাই কোথায় হাসতে হবে বলে দেন, এখানে হাসতে হবে লিখে দেন, কমেন্ট পড়ছেন এরকম? ওই রকম যদি আপনার ডিজাইনের অবস্থা হয়, তাহলে আপনার ডিজাইন দিয়ে আপনি কখনোই একটা ব্র্যান্ডকে দাঁড় করাইতে পারবেন না। এবং হোপফুলি এটা সম্ভাবনা খুবই বেশি, আপনি যে কোনো ব্র্যান্ডের সাথেই কাজ করেন না কেন, আপনি সর্বোচ্চ 1 মাস বা 2 মাসের বেশি আপনাকে কাজ করাইতে রাখবে না তারা। কারণ 1 মাস 2 মাস তারা আপনাকে হয়তো দেখবে, দেখার পরে যখন দেখবে যে না আমার এখানে আলটিমেট আউটপুটটা আসতেছে না, তারা আপনাকে রাখবে না। বিভিন্ন কায়দা কৌশলে আপনাকে বলবে যে আমরা পরে ডিজাইন করাবো, আমাদের এখন ডিজাইনার লাগবে না, আমরা অন্য একজনকে পেয়ে গেছি, এভাবে হয়তো আপনাকে কৌশলে বিদায় করে দিতে পারে। অথবা যারা আরও বেশি প্রফেশনাল, তারা বলবে যে আপনাদের সাথে আমার যাচ্ছে না, আপনার ডিজাইন দ্বারা আমার কোনো সেলস হচ্ছে না, আপনি অন্য কোথাও ট্রাই করতে পারেন, এভাবে মুখের উপরে বলে দেয়। অনলি দ্য পারপাস অফ ডিজাইনটা কোয়ালিটিফুল না, এই জন্য। বুঝতে পারছেন? আমি যে বারবার বলি আপনাদেরকে যে ডিজাইনের কোয়ালিটির উপরে গুরুত্ব দেন, কোয়ালিটির উপরে গুরুত্ব দেন, ডিজাইনে একটু টাইম দেন, এটা বলার একটা মাত্রই কারণ, যদি আপনারা ডিজাইনে টাইম না দেন, যদি ডিজাইনগুলো কোয়ালিটিফুল না হয়, আপনারা কখনোই কোনো বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবেন না। আর যদি ব্র্যান্ডের সাথে কাজ করতে আপনারা নাই পারেন, বা আচ্ছা বড় ব্র্যান্ড আমি বাদ দিলাম, ছোট ব্র্যান্ডের সাথে কাজ করেও যদি ওই ব্র্যান্ডের আপনি একটা ভালো আউটপুট এনে দিতে না পারেন, তাহলে আপনার পোর্টফোলিওতে আপনি কি রাখবেন, কি দেখায় আপনি মানুষের কাছ থেকে কাজ নেবেন? বুঝতে পারছি? সেই জন্য ডিজাইন কোয়ালিটির উপরে গুরুত্ব দেন সবাই। ডিজাইন 2 ধরনের হয়, একটাকে আমরা বলি হচ্ছে জেনারেল মাস বা সাধারণ মানুষদের জন্য করা ডিজাইন, আর একটাকে আমরা বলতেছি মার্কেট প্লেসদের বা মার্কেট প্লেসে করার জন্য ডিজাইন। 2 ধরনের মূলত ডিজাইন হয়। জেনারেল মাস ডিজাইনের আমার মেইন গোলটা থাকে হচ্ছে আমার যারা অডিয়েন্স থাকবে বা আমার যারা কাস্টমার থাকবে তাদের কাছে আমার ডিজাইনটা পৌঁছানো, বা তাদের কাছে আমার ডিজাইনটা দেখানো, তাদের ডিজাইনগুলোকে আমার হচ্ছে
ডিজাইনে কোন প্রোডাক্টটা আমি সেল করতেছি বা কোন ইমোশনটা আমি দিতে যাচ্ছি ওই জিনিসটা দেখানো। আর যখন আমরা মার্কেট প্লেসের জন্য ডিজাইন করব, এই মার্কেট প্লেসের ডিজাইনগুলো আমাদের হইতে হবে একদম টপ টু বটম পারফেক্ট হইতে হবে, কারণ এই ডিজাইনগুলোই আমরা আমাদের মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টগুলো থাকবে মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলোতে সাবমিট করব। এবং আমি দেখি আপনাদের কবে বলার কথা আমি একটু বলি, মেবি নেক্সট ক্লাসে হয়তো বলার কথা। আচ্ছা নেক্সট ক্লাসে, আচ্ছা আমি এখনই আপনাদেরকে বলে দিই। আপনারা যেটা করবেন এখন থেকে, আপনারা মার্কেট প্লেসের জন্য ডেডিকেটেডভাবে ডিজাইন রেডি করতে থাকবেন, ঠিক আছে? মার্কেট প্লেসে কি আপনার চেহারা দেখে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবে? না, মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করাবে কি দেখে? ডিজাইন দেখে। সো যদি আপনাদের ডিজাইন কোয়ালিটি ফুল হয় তাহলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, আদারওয়াইজ আপনাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে না বা আপনারা ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাতে পারবেন না। সো মার্কেট প্লেসে সাবমিট করার জন্য আপনাদের ডিজাইন প্রয়োজন। এই ডিজাইনের কয়টা ডিজাইন আমাদের লাগবে? মার্কেট প্লেসে ডিজাইন করার জন্য আমাদের ডিজাইন লাগবে টোটাল 30টা। টোটাল কয়টা? টোটাল 30টা। এই 30টার মধ্যে কি কি থাকবে? আমরা এই পর্যন্ত যা যা প্রজেক্ট দেখেছি, আমরা ইনফোগ্রাফিক দেখেছি, আমরা বিজনেস কার্ড দেখেছি, আমরা ফ্লায়ার দেখেছি, ইমেল সিগনেচার দেখেছি, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল দেখেছি, এই প্রজেক্টগুলো থাকতে হবে। আর কি কি দেখছি? সার্টিফিকেট ডিজাইন দেখছি। এই প্রজেক্টগুলো আমাদের মার্কেট প্লেসের ডিজাইনে থাকতে হবে। এবং মার্কেট প্লেসের ডিজাইনে কিছু ক্রাইটেরিয়া আমি বলে দিচ্ছি। মার্কেট প্লেসের ডিজাইন করতে হবে সবগুলো ইলাস্ট্রেটরে। কিছু করবেন? ইলাস্ট্রেটরে করবেন, নট ফটোশপ। ফটোশপে করবেন না, ইলাস্ট্রেটরে করতে হবে। কালার মোড থাকবে RGB এবং ডিজাইনে ইফেক্ট প্যানেল ইউজ করবেন না। ইফেক্ট একটা অপশন আছে ইলাস্ট্রেটরে, জানেন? যেটা দিয়ে আমরা ড্রপ শ্যাডো দেই বা বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করি, ওই ইফেক্ট অপশন ইউজ করবেন না। আপনাদেরকে আমি হ্যাঁ প্রফেশনাল হয় না, আমার কথা শেষ করতে দেন, তারপরে উত্তর দিব, ঠিক আছে? ক্লাস শেষে প্রশ্ন করবেন, প্রশ্ন ঢুকায় রাখেন। আচ্ছা, যেখানে ছিলাম আমরা, এই যে ইফেক্ট প্যানেল, এই ইফেক্ট প্যানেল ইউজ করতে না করছি, ঠিক আছে? যখন আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব বা মার্কেট প্লেসের জন্য ডিজাইন করব, এই ইফেক্ট প্যানেল দিয়ে আমরা কোনো ডিজাইন করব না। এখন কথা হচ্ছে, স্যার যদি আমরা ডিজাইন করার পরে একটা যদি শ্যাডো দেই ইফেক্ট থেকে, এই যে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো দিলে এটা দেখতে একটু সুন্দর লাগে, তাই না? তাহলে আমরা যদি ইফেক্ট প্যানেল ইউজ করতে না পারি তাহলে শ্যাডো দিব কিভাবে, এটা আমি দেখায় দিব। মক আপ করবো কীভাবে? স্যার ডিজাইন কি মক আপ করে দিতে হবে নাকি মক আপ ছাড়া দেওয়া যাবে? মক আপ করে দিতে হবে। স্যার কিভাবে মক আপ করবো? আমি দেখায় দিব। স্যার মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে? আমি দেখায় দিব। স্যার এই ডিজাইনগুলো মার্কেটে দিতে পারবো কি পারবো না, আমার ডিজাইন কি ভালো হয়েছে কি হয় নাই, এটা কিভাবে বুঝবো? আমি বলে দিব। আপনাদের কাজ শুধু একটাই, ডিজাইন রেডি করা। 30টা। ডেডলাইন কবে? ডেডলাইন হচ্ছে এই মাসের 28 তারিখ, ঠিক আছে? এই মাসের 28 তারিখের মধ্যে আপনারা পুরো 2 সপ্তাহ সময় পাইছেন। এই 2 সপ্তাহের মধ্যে আপনাদের 30টা ডিজাইন রেডি করবেন মার্কেট প্লেসের জন্য। এবং সামনে আমরা আরও বেশ কিছু প্রজেক্ট দেখব, এই প্রজেক্টগুলো নিয়ে আপনারা কাজ করবেন। সো আমি আপনাদের সুবিধার্থে আরও কিছু জিনিস লিখে দিচ্ছি। মার্কেট প্লেস ডিজাইন, ডিজাইন রেডি বলে দেয়, ডিজাইন রেডি। কালার মোড হবে RGB। আচ্ছা, তারপরে হচ্ছে ইফেক্ট প্যানেল হারাম। তারপরে হচ্ছে আর কি ছিল ইলাস্ট্রেটর করতে হবে। ডিজাইন শুড বি ইন ইলাস্ট্রেটর। এটা লিখে দেওয়ার পরেও স্যার ফটোশপে করা যাবে না ডিজাইন? স্যার ফটোশপের ডিজাইন ইলাস্ট্রেটরে কনভার্ট করা যায় না? স্যার ক্যানভার ডিজাইন ইলাস্ট্রেটরে কনভার্ট করা যায় না? যাই হোক, এরপরে আসি। কালার মোড RGB তে হবে। ইফেক্ট প্যানেল এটা ইউজ করবো না, ডিজাইন শুড বি ইন ইলাস্ট্রেটরে করতে হবে। আচ্ছা, এরপর আপনাদের কিছু FAQ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। 1 নাম্বার, স্যার ডিজাইন কিভাবে মক আপ করব? অ্যান্সার কি? ক্লাসে
দেখাই দিব। 2 নাম্বার এফএকিউ, আমার ডিজাইন ভালো হয়েছে কিনা মার্কেটে দেয়া যাবে কিনা বুঝতাম কিলা। অ্যান্সার কি? ক্লাসে বলে দিব। আচ্ছা, তারপরে আর কি আছে? আচ্ছা 3 নম্বরে, স্যার কোন কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে? 4 নম্বর এফএকিউ, স্যার অ্যাকাউন্ট করতাম কিলা। আচ্ছা ভালো হয়েছে, আপনাদের ক্লাসে লিখবো, এরপরে কেউ জিজ্ঞেস করলে ধুমধারাকে এটা স্ক্রিনশট পাঠিয়ে দিব। আচ্ছা 5 নম্বর প্রশ্ন হচ্ছে, স্যার আমাদের কি পেপাল লাগবে? তারপর হচ্ছে, আচ্ছা এখানে আরো কয়েকটা আছে, পেপাল, পেওনিয়ার, তারপর হইলো ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। অ্যান্সার কি? ক্লাসে দেখায় দিব। না এটা ক্লাসে দেখানো তো না, এটা ক্লাসে বলে দিতে হবে, এটা ক্লাসে বলে দিব। আর কি কি এফএকিউ আছে বলেন? জি, লেখার ধরন বলতে ফন্ট মানে বুঝি নেই। লেখার টাইফেস গুলা আপনারা এই যে ডিজাইন করছেন না যেগুলো এতদিন ফ্ল্যাট বিজনেস কার্ডে, ওইখানে যে টাইফেস ইউজ করছেন ওইগুলো ইউজ করবেন। শুধু যে টাইফেস গুলো আমি হারাম ঘোষণা করে দিছি ওইগুলা ছাড়া ওইগুলো ইউজ করবেন না, ঠিক আছে? আর কি কি প্রশ্ন আছে আপনাদের? গুড, কোনো ছবি ইউজ করা যাবে কিনা? ডিজাইনে কোনো পিকচার ইউজ করা যাবে? এটার অ্যান্সার হচ্ছে মার্কেট প্লেসে করার জন্য করা যাবে না, বাট যখন আমরা সামনে পোর্টফোলিও দিব পোর্টফোলিওতে আবার করতে হবে, ঠিক আছে? তো এটা ক্লাসে থেকে, আচ্ছা আপাতত ছবি ছাড়াই করে হচ্ছে পিকচার ছাড়াই করতে থাকেন, ঠিক আছে? ডিজাইন। আর কি প্রশ্ন আছে? পিকচার দিয়েই করেন, বলছি না ক্লাসে মকআপ করা দেখায় দিব, ওই মকআপের ক্লাসে এটা বলে দিব। আচ্ছা কোন কোন ক্যাটাগরি, তাই না? কোন কোন ক্যাটাগরিতে ডিজাইন করব? কি কি প্রজেক্ট শিখছেন বলেন? ইনফোগ্রাফিক, ফ্লায়ার, বিজনেস কার্ড, তারপরে হচ্ছে ইমেল সিগনেচার, এবং ইন ফিউচার ডিজাইন প্রজেক্ট। সামনে আমরা আরো কিছু ডিজাইন প্রজেক্ট দেখব, ওইগুলাও এই মার্কেট প্লেসের ডিজাইনের ভিতরে থাকবে, বুঝতে পারছেন? ছবি দিয়েই ডিজাইন করব, এবং এই ছবিগুলো সরাবো কিভাবে, ছবির জায়গায় কি দিব, কতটুকু দিব, ছবিকে আসলে সরাইতে হবে কি হবে না, এগুলো দেখাই দিব কোন ক্লাসে? এই যে মকআপের ক্লাসে দেখাই দিব, বুঝতে পারছি? আচ্ছা বলেন আর কি এফএকিউ আছে? আর কিছু আছে? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা আরেকটা জিনিস, ডিজাইন ডেডলাইন, ডিজাইন কবে সাবমিট করব? ডিজাইন ডেডলাইন কবে? আপনাদেরটা ডেডলাইন হচ্ছে 28 ফেব্রুয়ারি 2026, ঠিক আছে? এই 2 সপ্তাহের মধ্যে আপনারা ডিজাইনগুলোকে রেডি করে ফেলবেন। ডেমো টেক্সট ইউজ করবেন, ফ্ল্যাট হয়ে ইউজ করছেন হয়ে ইউজ করবেন। কারো যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় নিঃসংকোচে নির্ভয়ে করতে পারেন। সময় আসুক বলে দিব, ডিজাইন রেডি করতে থাকেন আগে, ঠিক আছে? আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে।
মেইন ফাইলটা রেখে দেই, পরে কাজে লাগবে। ক্লাস এফএকিউ। ওকে, চলেন আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাই। সো আমরা যেখানে ছিলাম জেনারেল মাস আর ডিজাইনার। যখন আমরা জেনারেল মাস বা সাধারণ মানুষদের জন্য ডিজাইন করি তখন আমাদের ডিজাইনের মেইন ফোকাসটা থাকে হচ্ছে ডিজাইনের প্রোডাক্ট বা ডিজাইনের সার্ভিসটা ফুটে ওঠা। আর যখন আমরা মার্কেট প্লেসের জন্য ডিজাইন করব তখন আমাদের কালার কন্ট্রাস্ট, ব্যালেন্স, টাইপোগ্রাফি, শেপের কম্বিনেশন, শেপ আর ছবির এই জিনিসগুলো একদম পারফেক্টলি হইতে হয়, তা না হলে ডিজাইনগুলো তারা অ্যাপ্রুভ করবে না। এরপরে এই যে আপনাদের ডিজাইন আমি রিভিউ করি এবং ডিজাইনে যে আমি বলি যে আপনাদের ডিজাইনটা ভালো হয় নাই বা একটা ডিজাইনটা এটা করলে ভালো হতো, এটা করলে ভালো হতো, একটা ডিজাইনকে আসলে রিভিউ করে কীভাবে বা কীভাবে একটা ডিজাইনকে আমরা রিভিউ করব। একটা ডিজাইনকে আমরা এই কয়েকটা জিনিসের মাধ্যমে রিভিউ করতে পারি। যেমন প্রথমত আমরা যখন সার্চ করব বা একটা ডিজাইন যখন আমরা দেখব তখন আমরা দেখব একটা ডিজাইনের সাবজেক্ট কী। এখন কোনো কোনো ডিজাইনের সাবজেক্ট ছবি হতে পারে, আবার কোনো কোনো ডিজাইনের সাবজেক্ট লেখাও হইতে পারে, হেডলাইনও হইতে পারে। যেমন আপনারা ফ্লায়ার ডিজাইনে দেখছেন যে কোনো কোনো ফ্লায়ারে ছবিটা আগে দেখা যায়, আবার কোনো কোনো ফ্লায়ারে লেখাটা আগে দেখা যায়। তাহলে এই জিনিসটা ডিপেন্ড করতেছে আমার ডিজাইনের উপরে, ডিজাইনের কন্টেন্টের উপরে, যে আমার ডিজাইনের মেইন সাবজেক্টটা কোনটা, সাবজেক্টটা কি লেখা না সাবজেক্টটা ছবি। এবং এখন থেকে আপনাদের আরেকটা কাজ হচ্ছে, আপনারা যখনই বাইরে বের হবেন বা আপনারা যখনই কোথাও যাবেন, আমরা হয়তো অনেক সময় অনেক কিছু চিন্তা করি, সেটা কিন্তু ডিজাইন চিন্তা করবেন। আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, ডিজাইনের রাস্তায় বিভিন্ন ব্যানার থাকে না, রাস্তায় বিভিন্ন বিলবোর্ড থাকে, ওই বিলবোর্ডে কিছু সুন্দর সুন্দর ডিজাইন থাকে, ওই ডিজাইনগুলো দেখবেন। ওই ডিজাইনগুলো দেখে কি করব স্যার, ওই ডিজাইনগুলো দেখে এই প্রশ্নগুলো করব, এই ডিজাইনগুলো দেখে এইভাবে চিন্তাগুলো করব। চিন্তা করলে যেটা হবে তখন আমাদের যে মাইন্ডটা আছে, মাইন্ডে এই জিনিসগুলো ঢুকে যাবে। হয়তো প্রথম 3 দিন করছেন, কোনো কাজ আসে নাই, 1 সপ্তাহ করছেন, কাজ আসে নাই, 2 সপ্তাহ করেন, 1 মাস পরে যে আপনি যখন ডিজাইন করতে বসবেন তখন ওই জিনিসগুলো আপনাকে পুশ করবে। আপনি তখন হয়তো ব্রেইনে হয়ে বলবে যে তুমি তো এই জিনিসটা এইভাবে দেখছিলে, একটু এভাবে ট্রাই করে দেখো, একটু এভাবে ট্রাই করে দেখো। সো যখন আপনারা ক্লাসে যখন ডিজাইন করি আপনি হয়তো খেয়াল করছেন যে আমি অনেক অ্যাপ্লাই করি, এটা একটু অ্যাপ্লাই করে দেখি কেমন লাগে, এটা ডানে নিয়ে দেখি কেমন লাগে, বামে নিয়ে দেখি কেমন লাগে। কেন? মানে আমার ব্রেইনটা এরকম হয়ে গেছে যখন আমি ডিজাইন এত পরিমাণে ডিজাইন দেখছি, এখন আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয় যে এটা এভাবে করে দেখি কেমন লাগে, ওইটা ওইভাবে করে দেখি কেমন লাগে। যার কারণে ক্লাস হয়তো আপনাদের অনেক সময় বিরক্তি লেগে যায় যে এত পরিমাণে ইমপ্লিমেন্ট কেন করতেছি, এত এক্সপেরিমেন্ট কেন করতেছি। বাট এটা একটা সময় আপনারা নিজেরাই করবেন আপনাদের অজান্তেই। দেখবেন যে এখন হয়তো আপনারা এক্সপেরিমেন্ট করতে পারতেছেন না, এখন হয়তো মাথায় আসতেছে না, বাট এট এ টাইমে যে আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন যদি আপনারা ডিজাইনগুলোকে অ্যানালাইসিস করেন। তখন আপনি হয়তো গাড়ি দিয়ে যাচ্ছেন, গাড়ি দিয়ে যাওয়ার সময় কোনো একটা ডিজাইন দেখলেন, ওই ডিজাইনটা আপনি একটু দেখেন ওইখানে কী লেখা আছে, ওইখানে সাবজেক্টটা কেমন, কালার কন্ট্রাস্টটা কেমন, ডিজাইনের লেখাটা পড়া যাচ্ছে কি পড়া যাচ্ছে না, কালারটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, ব্যালেন্স আছে কি নাই, অ্যালাইনমেন্টগুলো ঠিক আছে কি না, এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে অ্যানালাইসিস করতে থাকবো। 3 মাস এই কাজটা করেন, 4 মাস পরে যে আপনার নিজের ইমপ্রুভমেন্ট আপনি নিজেই দেখতে পারবেন। বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি এটাকে প্র্যাকটিক্যালি কীভাবে কাজে লাগাতে হয় আমি কিছু ডেমো দেখাই। যেমন প্রথমটা আমি কি বললাম যে আমার ডিজাইনের সাবজেক্ট কি এটা খুঁজে বের করা। তাহলে এই যে আমি একটা নিয়ম পড়লাম, এই নিয়মটা আমি ইমপ্লিমেন্ট করবো কীভাবে? ইমপ্লিমেন্ট করার জন্য চলেন আমরা ফেসবুকে চলে আসি। ফেসবুকে কোথায় যাব? আমরা যাই ওয়ালটনে। এখানে আসি। যেমন এই যে ওটা ফাল্গুনের একটা পোস্ট দিছে, এসব ফাল্গুন। তাহলে এই ডিজাইনে সাবজেক্ট কোনটা? ওয়ালটন। সাবজেক্ট কোনটা তাহলে? সাবজেক্টটা হচ্ছে লেখাটা। আচ্ছা ঠিক আছে। তারপরে আমি যদি একটু এখানে দেখি এই ডিজাইনের সাবজেক্ট কোনটা? চশমা। এই ডিজাইনের সাবজেক্ট হচ্ছে ফোনটা। আচ্ছা, তারপরে আমি যদি একটু এখানে দেখি এই ডিজাইনের সাবজেক্ট কোনটা? ফোনটা। তার মানে আমরা দেখলাম কোনো কোনো ডিজাইনে লেখাটা সাবজেক্ট হয়, আবার কোনো কোনো ডিজাইনে প্রোডাক্টটা সাবজেক্ট হয়। আচ্ছা, আবার বলেন তো এইখানে প্রোডাক্টও আছে, লেখাও আছে, একটা সাবজেক্টও আছে, তাহলে এখানে মেইন আমার কনসেপ্ট কোনটা? মেইন জিনিস কোনটা? মেইন জিনিসটা হচ্ছে ফ্যান। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে কে কাজ করতেছে? ফ্যান কাজ করতেছে। তাহলে বলেন তো একটা ডিজাইনে আমার সাবজেক্ট কোনটা হবে? এটা কি ফিক্সড? এটা ডিপেন্ড করে কার উপরে? ডিজাইনের উপরে এটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে হোয়াট মুড ডাজ ইট ক্রিয়েটেড বাই কালার। কালারের মানে কোন ধরনের কালার ব্যবহার করা। সাধারণত আপনারা কালার নিয়ে এখনও হয়তো পড়াশোনা করেন নাই, কালার নিয়ে আপনাদের ক্লাস আছে যদিও সামনে, বাট আমি ছোট্ট করে একটু বলি। কালারের মুড হয় 2 ধরনের, মানে বেসড অন মুড, মানে মুডের উপরে ভিত্তি করে কালার্স আর বেসড অন মুড
two types based on color mode. There are two types of color. ঠিক আছে, মানে কালারের যদিও অনেকগুলো ভেরিয়েশন আছে, বাট আমরা এখন শুধুমাত্র আলোচনা করতেছি কার উপরে, কালারের মুডের উপরে আলোচনা করে। এই জন্য আমি এটাকে একটু হাইলাইট করছি। তাহলে বলবেন যে স্যার তো বলছে কালার দুই প্রকার। কালার দুই প্রকার না, মুডের উপরে ভিত্তি করে কালার দুই প্রকার। কি কি কালার হয়? না, RGB না। একটা হচ্ছে কুল কালার আর একটা হচ্ছে ওয়ার্ম কালার। কুল মানে হচ্ছে ঠান্ডা, ওয়ার্ম মানে হচ্ছে গরম। তাহলে এই যে যখন আমরা কোনো একটা ডিজাইন দেখব, এই ডিজাইনে কালারের মাধ্যমে কোন মুড ক্রিয়েট করা হয়েছে। তার মানে আমরা যদি একটু এই ডিজাইনে খেয়াল করি, এই ডিজাইনের মুডটা কি মুড? কুল মুড। আচ্ছা, এখন হয়তো আমরা এখানে বুঝতে পারলাম কুল একটা মুড আছে এখানে। আমি যদি একটু কোনটা দেখব, লেটস সাপোজ এটা যদি দেখি, এটাতে কি টাইপের মুড আছে? এটাও কুল মুড। এখন স্যার কিভাবে বুঝবো কোনটা কুল কালার কোনটা ওয়ার্ম কালার? এটার জন্য ছোট্ট করে একটা বলি, এখানে এটা না, এভাবে না, ওয়ার্ম কালার অ্যান্ড কুল কালার আমি যদি লিখে একটু সার্চ করি, এখানে দেখ, এই ছবিটা আমি একটু ওপেন করি, দেখেন কুল কালারের ভিতরে কি কি কালার আছে? গ্রিন কালার, ব্লু কালার, তারপর হচ্ছে ভায়োলেট কালার বা পার্পল কালার। আর ওয়ার্ম কালারের মধ্যে ইয়েলো, অরেঞ্জ, রেড, এগুলো হচ্ছে ওয়ার্ম কালার। তাহলে এই যে কুল কালার ভিতরে আমি পড়লাম বা জানলাম, তাহলে এটা কোন কালার মুডের ভিতরে পড়তেছে? কুল কালারের ভিতরে পড়তেছে। দেন হচ্ছে এই যে এখানে কিছু প্রোডাক্ট রাখে, এগুলো কোন কালারের ভিতরে পড়তেছে? কোন কালার? কুল কালারের ভিতরে পড়তেছে। আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? ফোনটা। আচ্ছা, এখানকার হেডলাইনের স্টাইলটা দেখছেন আপনারা? তাহলে এই হেডলাইনের এই স্টাইলগুলা বা এখানে যে ওরা আওয়ার ইনফরমেশন বা আওয়ার সার্ভিসেস বা প্রোডাক্ট ডিটেলস দিচ্ছে, প্রোডাক্ট ডিটেলসগুলো যে এইভাবেও দেওয়া যায় আমরা দেখছি। সবসময় যে আমাদেরকে প্রোডাক্ট ডিটেলস আমরা ফ্লায়ারে যেভাবে দিই ওইভাবেই দিতে হবে, নট নেসেসারি। আমরা তো এইভাবেও চিন্তা করতে পারি, এভাবেও তো দিতে পারি। আচ্ছা, এরপরে আরও আসি, আর কি কি বলছে? হাউ ডাজ শেপ এলিমেন্ট মেক দ্য ডিজাইন পারফেক্ট? তাহলে শেপের ক্ষেত্রে আমরা তিন ধরনের শেপ পড়ছিলাম, অর্গানিক, জিওমেট্রিক, অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমার ডিজাইনে কোন ধরনের শেপ ব্যবহার করা হয়েছে? এই ডিজাইনে কি কোনো শেপ ইউজ করা হয়েছে? শেপ ইউজ না করেও ডিজাইনটা পারফেক্ট লাগতেছে। আচ্ছা, এখানে কি কোনো শেপ ইউজ করা হয়েছে? এখানেও কোনো শেপ ইউজ করা হয়নি। এখানে শেপ ইউজ করা হয়েছে, হ্যাঁ, পিছন দিকে দুইটা শেপ ইউজ করা হয়েছে। তার মানে আমরা দেখতেছি কিছু কিছু ডিজাইনে শেপ ইউজ করা হচ্ছে, আবার কিছু কিছু ডিজাইনে শেপ ইউজ করা হচ্ছে না। তাহলে যেসব ডিজাইনে শেপ ইউজ করা হচ্ছে, কোন টাইপের শেপ ইউজ করা একটু দেখি। সে যেমন এখানে না, ধরেন আমরা ইয়াতে আসি, রাঁধুনিতে যাই। এখানে একটা শেপ ইউজ করা হয়েছে পিছনে, দেখছেন? তাহলে এটা কি টাইপের শেপ? এটা একটা অর্গানিক শেপ। আচ্ছা, হেডলাইনটা দেখছেন, হেডলাইনটা কীরকম? আচ্ছা, হেডলাইনে ব্যাকগ্রাউন্ডের সাথে লেখার কালারটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? গুড কন্ট্রাস্ট না ব্যাড কন্ট্রাস্ট? আচ্ছা, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে এই যে রোজ যেটা আছে এটা, তাই না? আচ্ছা, কালার মুড কি টাইপের কালার মুড? ওয়ার্ম কালার মুড। গুড। আচ্ছা, এবার আসি, হাউ ডাজ দ্য ইমেজ অর টেক্সচার অ্যাট্রাক্ট দ্য টার্গেট অডিয়েন্স? আমরা ডিজাইনের যে ছবিটা ইউজ করবো সেটা আসলে টার্গেট অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতেছি কিনা? করতেছে না? এই করতেছে না? করতেছে। আচ্ছা, আরও যদি আমি আসি, এই যে দেখেন গরুর মাংস, হ্যাঁ, মাংস দেখেন, খাসির মাংস, যাই হোক না কেন, তাহলে অ্যাট্রাক্ট করতেছে কি করতেছে না? করতেছে। আমারই তো খিদে লেগে গেছে। আচ্ছা, তাহলে যখন আমরা কোনো একটা ডিজাইন দেখব, ডিজাইন দেখে আমরা এভাবে অ্যানালাইসিস করবো। শুধু এরকম না যে আচ্ছা এটা একটা রাঁধুনির মশলার অ্যাড, নট নেসেসারি যে এভাবে অ্যানালাইসিস করব। আপনি দেখেন এখানে সাবজেক্ট কোনটা, আমার চোখটা সবার আগে কোথায় যাচ্ছে, তারপরে কই যাচ্ছে, তারপরে কই যাচ্ছে, তারপরে কই যাবে, এইভাবে আমরা অ্যানালাইসিস করব। এখানে টাইপোগ্রাফির স্টাইলটা কীরকম, কোনটাকে কোন জায়গাতে রাখছে, কালার মুডটা কীরকম, এটার অ্যালাইনমেন্টটা কীরকম, এই ব্যাপারগুলো আমরা অ্যানালাইসিস করব। টাইপোগ্রাফি কীভাবে সাজাচ্ছে? আচ্ছা, বললাম হায়ারার্কি, এটাও বলছি। হায়ারার্কি মানে বলছিলাম আপনাদেরকে,
হায়ারার্কি মানে একটা ডিজাইনের সবার আগে কোনটা দেখবো, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, এটাকে আমরা বলি হায়ারার্কি। সাইজ অ্যান্ড শেপ, স্পেস ইন দ্য অ্যাডভার্টিজমেন্ট, ডিজাইনে কোনটাকে কত সাইজে রাখা হয়েছে। এখন আমি যদি মাংসের মশলাটা বাটির থেকে বড় করে দেই, এটা কি হবে না? কিংবা আমি যদি এই যে রাঁধুনি কাসন দিই, এটা যদি বাটির থেকে আরও বড় লম্বা করে দিতাম, হইতো না। সো আমার প্রোডাক্টের পার্সপেক্টিভের সাথে মিল রেখে ডিজাইনের পার্সপেক্টিভটাকে ম্যাচ করাইতে হবে, যাতে আমার ডিজাইনের একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা বজায় থাকে। এই জন্য সাইজটা আমার ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট, কোন টাইপের অ্যালাইনমেন্ট করা হয়েছে এখানে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট করা, আর লেখাটা হেডলাইনটা কোন টাইপের অ্যালাইনমেন্ট করা, সেন্টার অ্যালাইনমেন্ট করা। কম্পোজিশন বলতে বোঝায় কোন জিনিসকে কোথায় রাখা, লোগোটা কোথায় থাকবে, এলিমেন্টটা কোথায় থাকবে। এই যে দেখেন রাঁধুনির কয়েকটা ডিজাইন দেখে রাঁধুনির প্যাটার্ন আমি ধরে ফেলছি। রাঁধুনির প্যাটার্ন হচ্ছে ওরা সবসময় ওদের লোগোটাকে ডান পাশে রাখে, সবসময় ওদের লোগোটা দেখবেন ডান পাশে রাখা। যে ডিজাইনে আপনি দেখেন না কেন, চোখ বন্ধ হয়ে যেটাই ওপেন করবেন ওদের লোগোটা ডান পাশে রাখা। আর আপনি যদি গ্রামীণ ফোনে যান, গ্রামীণ ফোনে দেখবেন যে ওদের লোগোটা উপরে বাম পাশে রাখা। সরি, ডান পাশে, বাম পাশেও তো দেখছিলাম, এই যে ডানে বামে, ডানে বেশিরভাগ ক্ষেত্রে বামেই থাকে, ডানে থাকে আর বামে থাকে, ওদের কিন্তু কখনোই নিচে থাকে না, দেখছেন ডানে আর বামে। এছাড়া আর কোথাও আছে? চলেন আরেকটু যাই নিচের দিকে। সবাই এই যে এটা একটা ডিজাইন উপরের দিকে আছে, ওরা উপরে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে। আর রাঁধুনি কোথায় ইউজ করে? নিচে ইউজ করে। আপনি প্রাণে যান, স্যামসাং এর ইয়াতে যান, পেজে যান, তারপরে হচ্ছে আপনি ভিশনের পেজে যান, আরএফএল এর পেজে যান, আরএফএল বেস্ট বাই। ওদের ডিজাইনে ওরা মূলত উপরে রাখতেছে, বেশিরভাগ ক্ষেত্রে ওরা উপরে রাখে। ঠিক আছে, দেখেন ধরেন এই ডিজাইনটা আমরা যদি অ্যানালাইসিস করি, তাহলে অ্যানালাইসিস করতে গেলে আমরা চলেন অ্যানালাইসিস করি। তাহলে ডিজাইনের সাবজেক্ট কোনটা? এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এরপর টাইপোগ্রাফিটা কিভাবে সাজানো দেখছি। ডিজাইনের হায়ারার্কিটা কিভাবে আসতেছে, সবার আগে আমরা ক্যারেক্টারটা দেখতেছি, তারপর আমরা প্রোডাক্টটা দেখতেছি, তারপর লেখা পড়তেছি, তারপর আমরা অফারগুলো দেখতেছি। আচ্ছা, কালার মোড কোন ধরনের কালার মোড? কুল কালার। কুল কালারই কেন ইউজ করা হলো? কুলের মধ্যে আচ্ছা ব্লু কালার বুঝলাম, কিন্তু ব্লু কালারের মধ্যে এই ব্লু কালারটাই কেন? নেভি ব্লু তো ব্লু কালার, ওশেন ব্লু তো ব্লু কালার, স্কাই ব্লু তো ব্লু কালার, এতগুলো ব্লু থাকতে এই ব্লু কেন ইউজ করা হয়েছে? কারণ এটা প্রোডাক্টের সাথে ম্যাচ করে। আচ্ছা, এরপর যদি আমি বলি অ্যালাইনমেন্ট, কোন টাইপের অ্যালাইনমেন্ট করা? পুরো ডিজাইনে সেন্টার অ্যালাইনমেন্ট করা। যে ছবিটা ইউজ করা হয়েছে, এই ছবিটা যদি কোনো একটা বাচ্চাকে দেখানো হয়, তারা অ্যাট্রাক্ট করবে কিনা, তাদেরকে ইচ্ছা করবে কিনা? আচ্ছা, তাহলে এখানে আমরা ডিজাইন অ্যানালাইসিস করার যে মেথডগুলো দেখলাম, ওই মেথডগুলো দিয়ে কি আমরা অ্যানালাইসিস করতে পারবো এখন? আচ্ছা, দেখি আপনারা পারেন কিনা। করেন, এটা একটু অ্যানালাইসিস করেন তো। আমি একটা একটা করে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। বলেন এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে রিমোটটা। আচ্ছা, ভালো কথা। এখানে অ্যালাইনমেন্টটা কিভাবে রাখা? সেন্টার অ্যালাইন রাখা। কালার মোডটা কি কালার ইউজ করা? কুল কালার ইউজ করা। তারপর হচ্ছে ডিজাইনের হায়ারার্কিটা কিভাবে আসতেছে? প্রথমে প্রোডাক্ট, তারপরে হেডলাইন, তারপরে দামটা, তারপর হচ্ছে নিচের আদার্স যে এলিমেন্ট থাকবে সেগুলো। আচ্ছা, তারপরে আসি অন্য একটা ইয়াতে যাই, ঘরের বাজারে যাই। এটাতে আসে, এখানে সাবজেক্ট তাইলে কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে আমার লেখাটা। সবার আগে আমরা কোনটা দেখতেছি? সবার আগে লেখাটা। আচ্ছা, তারপরে হচ্ছে হায়ারার্কিটা কিভাবে আছে? সবার আগে আপনি লেখা দেখবেন, তারপর আপনি প্রোডাক্ট দেখবেন, তারপর আপনি এই প্রোডাক্টের কি গুণাবলী, এই গুণাবলীগুলো আমরা দেখলাম। তারপরে হচ্ছে আমরা ভিতরে দেখেন তো এখানে একটা শেপ আছে না? একটা শেপ আছে, দেখবেন ঘরের বাজার এই শেপটা তাদের সব ডিজাইনে ব্যবহার করে, এই শেপটাকে সব ডিজাইনে তারা ইউজ করতেছে। দেখেন ওই যে দেখছেন পিছনে ওই শেপটা সব জায়গায়, এটা হচ্ছে তাদের ব্র্যান্ড শেপ। এই যে দেখেন কভার, এখানেও কিন্তু ওই শেপটা ইউজ করা। আরও আসি, আর কোথায় আছে? জি, এই যে দেখেন একটা পাতা, কিন্তু ওই পাতাকেও এমনভাবে অ্যাপ্লাই করা যাতে ওই ব্র্যান্ড শেপের মতো মনে হয়। তাহলে এটা একটু অ্যানালাইসিস করেন তো। এই যে সামনে রোজার দিন আসতেছে, তাহলে এখানে মেইন সাবজেক্ট কোনটা?
খেজুরটা। তাহলে ডিজাইনের হায়ারার্কিটা কিভাবে আসতেছে? খেজুর, তারপরে হেডলাইন, তারপরে বডি টেক্সট, তারপরে হচ্ছে আমার লোগো, তাই না? আচ্ছা, ডিজাইনের অ্যালাইনমেন্টটা কোন টাইপের অ্যালাইনমেন্ট? ডিজাইনের কালার মুডটা কীরকম? কুল কালার। তারপর হচ্ছে ডিজাইনের টাইপোগ্রাফির কথা যদি আমরা বলি, টাইপোগ্রাফির ক্ষেত্রে টাইপোগ্রাফিটা কিভাবে রাখা? এখানে কাকে ফোকাস করা? মেডজুলকে ফোকাস করা। কেন মেডজুলকে ফোকাস করা? কারণ এই খেজুরের টাইপটা হচ্ছে মেডজুল খেজুর। আচ্ছা, আরও আসি, এখানে সাবজেক্ট কোনটা? লেখাটা। ডিজাইনের হায়ারার্কিটা কিভাবে আসতেছে? লেখা থেকে আসতেছে। আচ্ছা, ডিজাইনে আমরা একটা জিনিস পড়ছিলাম মনে হয় যে ব্যালেন্স। ব্যালেন্স কয়েকভাবে হইতে পারে, 3 ধরনের ব্যালেন্স সাধারণত হয়। একটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স বলি আমরা, অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বলি, আরেকটা হচ্ছে আমরা রেডিয়াল ব্যালেন্স বলি। খুব ছোট্ট করে দেখাই, যদি এগুলো আপনারা পাবেন পার্ট 2-তে আপনারা পাবেন, ঠিক আছে? এগুলো নিয়ে প্যারা খায় না। টাইপস অফ ব্যালেন্স, সিমেট্রিক্যাল, অ্যাসিমেট্রিক্যাল। আচ্ছা, এখানে দেখাই আমি সিমেট্রিক্যাল ব্যালেন্স, আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স, আরেকটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স। সিমেট্রিক্যাল বলতে বোঝায় আমার দুই পাশে যদি সেম এলিমেন্ট থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সিমেট্রিক্যাল, দুই পাশে সেম এলিমেন্ট। অ্যাসিমেট্রিক্যাল মানে হচ্ছে আমার দুই পাশে সেম এলিমেন্ট থাকবে না, কিন্তু এটা ব্যালেন্স করা থাকবে। লেখাটাকে ছোট করে দেই। যেমন তো আমার দুই পাশে কি সেম জিনিস দেওয়া? এক পাশে শেপ আর এক পাশে লেখা, দুই পাশে কি সেম জিনিস? কিন্তু এখানে যদি লেখাটা না রেখে যদি এটা এরকম খালি থাকতো কেমন লাগতো? খালি খালি লাগতো। এই খালি খালি যাতে না লাগে এজন্য আমরা এক পাশে শেপ আর এক পাশে লেখা দিলাম। রেডিয়াল ব্যালেন্স বলতে বোঝায় যেই ব্যালেন্সটা গোল হয়ে আসে, রেডিয়াল হয়ে আসে, সেটাকে আমরা বলতেছি রেডিয়াল। রেডিয়াল ব্যালেন্সের অনেকগুলো উদাহরণ হতে পারে, যেমন ফুলের যে পাপড়িগুলো থাকে বা ফুলের যে স্ট্রাকচারটা থাকে গোলাকার হয়ে আসে, সেটা হইতে পারে একটা রেডিয়াল ব্যালেন্সের উদাহরণ। সাইকেলের চাকা, সিলিং ফ্যান, এগুলো সবগুলো এক একটা রেডিয়াল ব্যালেন্সের উদাহরণ। সিমেট্রিক্যাল ব্যালেন্স বলতে বোঝায় যে যদি আমরা মাঝখান বরাবর একটা লাইন চিন্তা করি, ওই লাইনের দুই পাশে যদি সেম জিনিস পাওয়া যায় তাকে আমরা বলতেছি সিমেট্রিক্যাল ব্যালেন্স। আর অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে আমরা মাঝখানে একটা লাইন চিন্তা করব, তো দুই পাশে আমরা সেম জিনিস পাবো না, তো সেম জিনিস না পেলেও দুইটা ব্যালেন্স করা থাকবে, এরকম ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স। এই জিনিসটা কেন বললাম তার কারণ হচ্ছে এখানে যদি আমরা একটু দেখি, দেখেন তো এ পাশে লেখা মানে টেক্সট আর এ পাশে ইমেজ, তাহলে টেক্সট আর ইমেজ দুইটা কি সেম? সেম না। বাট দুইটা সেম না হয়েও দুইটা পাশাপাশি ব্যালেন্স করছে কিনা? তাহলে এটা কোন ক্যাটাগরির ব্যালেন্সের মধ্যে পড়ছে? অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের মধ্যে পড়ছে। আচ্ছা, তাহলে এখন কি বুঝতে পারছি স্যার কিভাবে একটা ডিজাইনকে অ্যানালাইসিস করতে হয়? পারবো এখন অ্যানালাইসিস করতে? আচ্ছা, যদি পারি এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন তো একটা জিনিস, আমি এখানে কিসে কিসে আসলাম? ঘরের বাজারে আসলাম, আরএফএলে আসলাম, গ্রামীণ ফোনে গেলাম, রাধুনিতে গেলাম। আল্লাহর দুনিয়াতে এই 4টা ব্র্যান্ড ছাড়া তো আর কোনো ব্র্যান্ড নাই, আছে? আচ্ছা আচ্ছা আছে, বুঝলাম। আমি যে এই ব্র্যান্ডের পেজে গেলাম, ব্র্যান্ডের পেজে যাওয়ার জন্য প্রত্যেকটাতে ঢোকার জন্য আমার টিকিট কাটা লাগছে না? টাকা দিতে হয়েছে না ওদেরকে? দিতে হয়েছে? দিতে হয়নি। তার মানে আমি ফ্রিতে ঢুকে ওদের ডিজাইনগুলো দেখে ডিজাইন অ্যানালাইসিস করতে পারতেছি কিনা? পারতেছি। তাহলে আপনারা যখন আমি ক্লাসে বলি যে আপনারা যখন বাইরে যাবেন, যখন হচ্ছে আজাইরা ফোন স্ক্রল না করে একটু আশেপাশে দেখবেন ডিজাইনগুলো কিভাবে তারা করে, বলছে স্যার সবসময় তো আমি বাইরে থাকি না, তখন কি করব? তখন আপনি বসে বসে এখানে ডিজাইন দেখবেন। রিলস দেখার সময় কিন্তু ঠিকই রিলস দেখতে পারে, কিন্তু ডিজাইন দেখার সময় ডিজাইনগুলোকে আর দেখতে পারে না, ঠিক আছে? তো এরকম অজুহাত যাতে আমরা না দেই এই ব্যাপারে সতর্ক থাকবো। ডিজাইনগুলো দেখবেন, দেখলে আপনারই লাভ হবে। আচ্ছা, তারপর আমরা পরের স্লাইডে যাই। অনেকটা গুঁতা দেন তো, শরীর খারাপ, পানি দিয়ে আসেন, চোখে যান। এবার আসে আমরা কিছু এক্সাম্পল দেখি। তাহলে বলেন তো এই ডিজাইনের সাবজেক্ট কোনটা? দুইটা ডিজাইন আছে এখানে, বার্গার। আর পরের ডিজাইনের সাবজেক্ট কোনটা? কোনটা? এখানে সাবজেক্ট হিসাবে হচ্ছে আমার এই যে আইল্যান্ডটা থাকতেছে, এটা হায়ারার্কি কিভাবে আসতেছে? হায়ারার্কিটা আপনি চিন্তা করেন, হায়ারার্কির প্রথমে যেহেতু ছবিটা বড় করে দেওয়া, আমরা ছবিটা আগে দেখতেছি, তারপর লেখা, তারপর ডিসকাউন্ট। আচ্ছা, টাইপোগ্রাফি।
এখানকার টাইপোগ্রাফি আর এখানকার টাইপোগ্রাফি যদি আমরা খেয়াল করি, কোন টাইপোগ্রাফিটা দেখতে আমাদের কাছে ক্লিন লাগতেছে? হরলিক্স, এটা ক্লিন লাগতেছে। আচ্ছা, হরলিক্সের যে, চলো এটাকে তাহলে একটু অ্যানালাইসিস করি। হরলিক্স ডিজাইনটা ভালো লাগতেছে, তাহলে যে আমাদের কাছে কিছু ডিজাইন ভালো লাগে, কিছু ভালো লাগে না, তাই না? তাহলে এই যে আমরা বললাম এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে না, তাহলে এটা ভালো লাগতেছে কেন? অ্যানালাইসিস করি। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? প্রোডাক্টটা। অ্যালাইনমেন্টগুলো কিভাবে করা? সেন্টার অ্যালাইন করা। টাইপোগ্রাফির মধ্যে হরলিক্স কথাটাকে বোল্ড করে দেওয়া, কারণ এটা যেহেতু মেইন জিনিস। কালার মোড কি টাইপের কালার দেওয়া? কুল কালার দেওয়া। পিছনে একটা ইফেক্ট অ্যাপ্লাই করা যাতে প্রোডাক্ট আমার আরো ভালোভাবে ফুটে ওঠে। কিন্তু এই ডিজাইনে আমার যদি বলি ব্যালেন্সের কথা, ব্যালেন্স আছে এখানে, অ্যালাইনমেন্ট, কালার, এখানে কোনো কিছুই ঠিক নাই। এই ঠিক না থাকার কারণেই মূলত আমাদের কাছে ডিজাইনটা ভালো লাগতেছে না। আরও আসি, এখানেও দুইটা ডিজাইন আছে, মানে এই যে ছবি দিয়ে যে ডিজাইন করা, যে একটা যে ছবির যে একটা ইমোশন, এই দুইটা ডিজাইনের মধ্যে, হ্যাঁ, আমি যদি এই ছবিটাকে বা এই ডিজাইনটাকে আমি যদি খেয়াল করি, এই ডিজাইন দ্বারা আমরা কি বুঝতেছি বলেন তো? কিসের লাইন? ওয়াইফাইয়ের লাইন। আচ্ছা, তাহলে ওয়াইফাইয়ের লাইন আমি বুঝলাম। এইটা কিসের ডিজাইন বলেন? জু মনে হয়, শিওর দিয়ে বলতে হবে। এই ডিজাইনটা দেখতে এত কষ্ট হয় না, বা এই ডিজাইনটা বুঝতে এত কষ্ট হয় না আমাদের, এক ধাক্কাতে আমরা বুঝে গেছি যে এটা ওয়াইফাই কেবলের ডিজাইন হইতে পারে। এটা বুঝতে কষ্ট হইতেছে কেন? তার মানে এখানে ঘাপলা আছে। ঘাপলাগুলা কি দেখেন, এই যে আপনারা যে কাহিনী করেন না, এই কাহিনী এখানে করছে। ডিজাইনে অনেকগুলা কালার দিছে, ডিজাইনে অনেকগুলা ফন্ট অ্যাপ্লাই করছে, হেডলাইনে ঠিক নাই, ছবির একটার মাথা কাটা, একটার পা কাটা, একটার গলা কাটা, একটার জুম আউট করা, একটা জুম ইন করা, কোনটা এখান থেকে কি লেখা পড়বো, কোনটা আগে পড়বো, কোনটা পরে পড়বো, বোঝা যাচ্ছে না? আপনারা যেরকম করেন এভাবে ডিজাইন করা আছে। ডিজাইন ভালো লাগতেছে? তাহলে ভালো লাগতেছে না। এরপরে আসি অবজেক্ট অর শেপ। আমাদের কাছে শেপ আছে, তার মানে কি ধুমধার একটা শেপ ইউজ করব? আচ্ছা, আমরা কি এখানে দেখি নাই যে শেপ ইউজ না করেও ডিজাইন সুন্দর করা যায়? শেপ ইউজ না করেও সাবজেক্টকে ফোকাসে রাখা যায়, শেপ ইউজ না করেও হেডলাইনকে ফোকাসে রাখা যায়। মানে সবসময় যে আমার শেপটাকে ব্যবহার করেই ফোকাসে করতে হবে এরকম কোনো কথা নাই। আমরা শেপ ইউজ করা ছাড়াও ডিজাইন ব্যবহার করতে পারি, বাট হ্যাঁ, শেপ যেহেতু আমাদের কাছে আছে আমরা অবশ্যই শেপটাকে ব্যবহার করব। কালার ব্র্যান্ডিং, এই দুইটা ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা আপনার কাছে ভালো লাগতেছে বলেন তো? 7 আপের ডিজাইন ভালো লাগছে। এইটা কেন ভালো লাগতেছে না এটা একটু আমাকে বুঝায় বলতে হবে। লেখা ঠিক নেই। এটা কিসের ডিজাইন? এখানে লেখা হইলো, কই গেল, এই যে এখানে লেখা সিনেমা, এখানে লেখা আলিবাবা, এখানে আবার লেখা হইলো ভিক্টোরি সিনেমা, এখানে আবার লেখা টিকিট। তাহলে আমি কেমনে বুঝবো যে এখানে কি আমাকে টিকিট বিক্রি করতেছে, নাকি সিনেমা দেখতে বলতেছে, না আলিবাবাতে শপিং করতে বলতেছে? কিসের ডিজাইন বোঝা যাচ্ছে? ক্লিয়ার মেসেজ নাই। বাট এটাতে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারছি যে প্রোডাক্টের একটা মার্কেটিং বা প্রোডাক্টের একটা ব্র্যান্ডিং এখানে করা হয়েছে। কম্পোজিশন, এই দুইটা ডিজাইনের মধ্যে কোন ডিজাইনটা ভালো লাগতেছে? এটা, এইটা। এটা ভালো লাগতেছে না কেন? এখানে অনেক এলিমেন্ট ইউজ করা। এখন আপনি হয়তো বলতে পারেন স্যার এখানে তো আমার ছবি ইউজ করা হয়েছে, হেডলাইন ইউজ করা হয়েছে, লেখা ইউজ করা হয়েছে। ফোকাস একটা জিনিস, আরেকটা হচ্ছে জিনিসটাকে অনেক ক্লামজি করে ফেলছে, অনেক এলিমেন্ট দিয়ে ফেলছে। সবসময় যে অনেক এলিমেন্ট দিলেই ভালো লাগবে ব্যাপারটা এরকম না। আমার সিম্পলিসিটির মধ্যেও আমরা জিনিসটাকে সুন্দর করতে পারি। আপনারা বিভিন্ন কনসার্টের নাম শুনছেন না? যেমন বিভিন্ন কনসার্ট হয়তো এই যে চলো বাংলাদেশ কনসার্ট, গ্রামীণ ফোনের কয়েকদিন আগে ছিল, তারপর হচ্ছে জয় বাংলা কনসার্ট, তারপরে হইলো যে আপনার এই যে আপনারা রিলেট করতে পারবেন 24শে জুলাইয়ের পরে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর বা পুরো যে একদম ডিসেম্বর পর্যন্ত কাওয়ালি সন্ধ্যা ছিল, মনে আছে আপনাদের? কাওয়ালি সন্ধ্যা ছিল। ওই কাওয়ালি সন্ধ্যার পোস্টারগুলো একটু দেখেন, বা যে কনসার্টগুলো হয় কনসার্টের পোস্টারগুলো একটু দেখেন, দেখবেন যে কনসার্টের পোস্টারগুলো কত ক্লিন হয়, কত মিনিমাল হয়। মিনিমালের মধ্যে ওরা অনেক ইনফরমেশন তুলে ধরে। এখানে হয়তো আপনার মনে হচ্ছে এখানে তো কিছুই দেয় নাই, বাট অনেক কিছু কিন্তু ওরা দিছে। প্রথমত এখানে ওরা ওই ক্যাম্পেইনটার একটা নাম দিছে, ক্যাম্পেইনের সাল দিয়েছে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, কোন জায়গাতে হবে, কে কে এখানে থাকবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে, অনেকগুলো ইনফরমেশন দিছে না? বাট দেখে হয়তো মনে হচ্ছে যে কোনো ইনফরমেশন এখানে দেয়নি। দিস ইজ দ্য পাওয়ার অফ ডিজাইন।
এমনভাবে ডিজাইনগুলোকে কম্পোজিশন করেছে, এমনভাবে ডিজাইনটাকে সাজানো হয়েছে এখানে, যাতে আমার অনেক ইনফরমেশন দেওয়া সত্ত্বেও আমার মনে হচ্ছে যে এখানে ডিজাইনটা একদম নিট অ্যান্ড ক্লিন লাগতেছে। বাট এখানেও কিন্তু অনেকগুলো ইনফরমেশনই দেওয়া, বাট এই ডিজাইনটা দেখতে ভালো লাগতেছে না। সো আপনারা যখন ডিজাইন করবেন এই কম্পোজিশনের ব্যাপারটাকে আপনারা মাথায় রাখবেন যে কীভাবে কম্পোজিশন করা হয়েছে। আরও কিছু দেখি, এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগতেছে? এটা ভালো লাগতেছে। এটা ভালো না লাগার কারণ কি? আর এই যে দেখতে বিশ্রী কেন? কালারের জন্য। আর কিসের জন্য? অ্যালাইনমেন্টের জন্য। আর কিসের জন্য? লেখার স্পেস বেশি, লেখার কালারের ঠিক নাই, অ্যালাইনমেন্টের ঠিক নাই। টাইপ ফেজ কয়টা ইউজ করা? টাইপ ফেজ অনেকগুলো টাইপ ফেজ ইউজ করা, বাট একটা ডিজাইন আমরা সর্বোচ্চ কয়টা টাইপ ফেজ ইউজ করতে বলছিলাম? দুইটা, ম্যাক্সিমাম তিনটা। এই দুইটার মধ্যে কোনটা ভালো লাগে? এটা এটা এটাতে কি সমস্যা? টাইপ ফেজে প্রবলেম। কালার, এটার কালার ঠিক আছে? এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে কম্পোজিশন, কোনটা কোথায় রাখবো, এই যে কোন জিনিসটা কোথায় রাখবে, কম্পোজিশনটা ঠিক না থাকার কারণে ভালো লাগতেছে না। আচ্ছা, ইমোশন, সব ডিজাইনে যেমন ইমোশন লাগবে নট নেসেসারি, বাট এখানে হ্যাঁ একটা ইমোশন হয়তো আছে। এই ডিজাইন দ্বারা কে কি বুঝতেছেন বলেন তো? টানাটানি করতেছে। আচ্ছা, আরো বলেন। টানাটানি করতেছে। আচ্ছা, আর কেউ যদি বলতে চান বলেন, সমস্যা নাই। কুরিয়ার একজন থেকে আরেকজনের কাছে যায়। আচ্ছা, আর আচ্ছা, তাহলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে ফেডেক্স এটা কি কোম্পানি, ফেডেক্স কোম্পানির কাজ কি। তার মানে এখানে যদি একটা কোম্পানির লোগো দিছে, লোগো দেওয়ার পরে একটা প্রোডাক্ট দিল, তার মানে অবশ্যই এই কোম্পানির কোনো একটা ইম্পর্টেন্স এখানে আছে। তাহলে ফেডেক্স কোম্পানি কি করে আমরা যারা জানি, ফেডেক্স কোম্পানি হচ্ছে ইন্টারন্যাশনালি, মানে এক দেশ থেকে আরেক দেশে কুরিয়ার পাঠায়। সুন্দরবন কুরিয়ার যেরকম এক জেলা থেকে আরেক জেলাতে, ফেডেক্স হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে কুরিয়ার পাঠায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, কুরিয়ারে মানুষ কি সবসময় এরকম কাচের ফুলদানি পাঠাবে? মানুষ তো বইও পাঠাইতে পারে, ইলিশ মাছও পাঠায় না, আচারও পাঠায়, অনেক কিছুই তো পাঠায়। তাহলে এত কিছু পাঠানোর পরেও এখানে কাচের ফুলদানিটাকেই কেন হাইলাইট করা হইল? যত্ন সহকারে পাঠায় যাতে মানে এটা নষ্ট না হবে না, এরকম। গুড, এটা একটা জিনিস। যত্ন সহকারে মানে যখন আমরা কোনো কাচের জিনিস ক্যারি করি, কাচের জিনিস ক্যারি করলে আমরা সেটাকে কি করি, অনেক যত্ন সহকারে ক্যারি করি। এবং এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই ডিজাইনে অ্যাকচুয়ালি কি বুঝাইছে, এটা কি টানাটানি করা বুঝাইছে নাকি এখান থেকে কুরিয়ার করা বুঝাইছে? হ্যাঁ, যদিও ফেডেক্স, তার মানে আমরা বুঝতেই পারছি এটা কুরিয়ার করা বুঝাচ্ছে, বাট এই যে একটা কনফিউশন তৈরি হইলো না, এই কনফিউশনটা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই ডিজাইনটা আছে ঠিকই, ছবি আছে, কিন্তু কোনো টাইপোগ্রাফি নাই, কোনো লেখা নাই। তার মানে আমার ডিজাইনটা সুন্দর হইতে পারে, আমার ডিজাইনে ইমোশনটা থাকতে পারে, কিন্তু এখানে কোনো লেখা যদি না থাকে বা লেখাটা যদি কেটে যায় বা টাইপোগ্রাফিটা যদি ভালো না থাকে, তাহলে ওই ডিজাইনটা দেখে মানুষ কি বুঝবে? যদিও কোম্পানিকে মানুষ চেনে, বাট তাও কি বুঝবে কি মেসেজ দিতে যাচ্ছে? মানুষ বুঝবে না। সো আমার এখানে সবই ইম্পর্টেন্ট। এখানে লেখাটা ছিল, ইচ্ছা করে লেখাটাকে কেটে দিছি আপনাদেরকে বোঝানোর জন্য। প্রক্সিমিটি, প্রক্সিমিটি বলতে বোঝায় একই টাইপের জিনিসকে একসাথে রাখা। যদিও প্রক্সিমিটি এটা আমাদের আজকের ক্লাসের টপিক না, এটা আমরা পরে দেখব। সিম্পলিসিটি এটা দেখেছি আমরা। হায়ারার্কি, হায়ারার্কি আগে আমরা জানি কি জিনিস। হায়ারার্কি মানে হচ্ছে একটা ডিজাইনের সবার আগে কোনটা দেখবো, তারপরে কোনটা, তারপরে কোনটা। ওকে, ব্যালেন্স নিয়ে আমরা কথাবার্তা বলছি। এবার আসি, অনেকক্ষণ তো আমি পেঁচাল পারলাম। এবং এখানে আপনারা কি এটা বুঝতে পারছেন সবাই, এই যে একটা ডিজাইনকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? এটা আজকের ক্লাসের মেইন জিনিস ছিল, কিভাবে একটা ডিজাইনকে অ্যানালাইসিস করতে হয়, এটা বুঝছি সবাই। এটা যদি বোঝেন তাহলে আমি সার্থক। এবার আপনারা আসলেই বুঝছেন কিনা এটা আমার দেখা লাগবে না, কথা কয় না, দেখতে হবে। যদি দেখতে হয়, এবার আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম, এবার আমি যেটা করব আপনাদেরকে আমি কিছু ডিজাইন দেখাবো। এবার আপনারা বলবেন এই ডিজাইনটা ভালো নাকি ভালো না। কিন্তু
আপনারা যদিও বাংলাদেশের মানুষ, বাঙালি স্বভাব আপনাদের মধ্যে থাকবে, এটা স্বাভাবিক। তারপর আমি বলে দিই, বাঙালি স্বভাবের মতো ডিজাইন রিভিউ করা যাবে না। বাঙালির স্বভাব কি? সরকার ভালো না, সরকার খারাপ, দেশে এই সমস্যা ওই সমস্যা, হ্যান ত্যান হাবিজাবি। সমস্যা বুঝলাম, সমাধান কি? সমাধান নিয়ে কেউ কথা বলে, হয়তো বলতেছে যে অমুকে এটা করে নাই, তমুকে এটা করে নাই, এখানে এটা ভালো হয় নাই, ওইটা ভালো হয় নাই। ঠিক আছে, ভালো হয় নাই বুঝছি, কি করলে ভালো হইতো সেটা বলো, সেটা বলে আপনাদের রিভিউ যাতে বাঙালির মতো না হয়, বাঙালি রিভিউ করবেন না। এই ডিজাইনটা ভালো না, কেন ভালো না এটা বলতে হবে, এবং কি করলে ভালো হইতো এটাও বলতে হবে। বুঝতে পারছি সবাই? রেডি? আচ্ছা, এখানে একটা বিজনেস কার্ড আছে, এইটা আর একটা বিজনেস কার্ড, দুইটার মধ্যে কোনটা ভালো? এটা ভালো না কেন, কি সমস্যা? এখানে কি কালার দিলে ভালো হইতো? লাল কালার তো এখানে দেওয়া আছে, কি কালার দিলে ভালো লাগতো? ইয়েলো আর ব্ল্যাকে ভালো লাগতেছে। আচ্ছা নেন, কালার ঠিক করে দিলাম। শেপে প্রবলেম, আচ্ছা নেন, শেপও ঠিক করে দিলাম, কালার আর শেপ দুইটাই ঠিক করছি। নেন, লেখাতে হোয়াইট কন্ট্রাস্ট হয় না, এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এখন অ্যালাইনমেন্টে প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আর কি কি প্রবলেম আছে এটাতে? দেখেন এখানে এটা মূলত কি ডিজাইন? বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, বুঝলাম, আমার শেপে প্রবলেম ছিল, শেপ ঠিক করলাম, কালারে প্রবলেম ছিল, কালার ঠিক করলাম, লেখা বোঝা যাচ্ছিল না, লেখা ঠিক করলাম। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার মেইন জিনিসটা হায়ারার্কি যেভাবে আসার কথা, এই যে হায়ারার্কি এখানে যেভাবে আসছে, এখানে কি আসছে হায়ারার্কিটা? হায়ারার্কিটা আসে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি, এটা একটা হচ্ছে স্টেশনারি ডিজাইন। এই স্টেশনারি ডিজাইন আপনাদেরকে এখনো করানো হয় নাই, পার্ট 2 তে আপনারা যখন যাবেন, এটাকে আমরা বলি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন বা সিআই ডিজাইনও বলা হয়। এটাকে কি ডিজাইন বলা হয়? সিআই মানে কর্পোরেট আইডেন্টিটি, এটা শর্ট ফর্ম হচ্ছে সিআই ডিজাইন। ঠিক আছে, এই কর্পোরেট আইডেন্টিটি ডিজাইনের একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যটা আগে বোঝেন, তাহলে ডিজাইন রিভিউ করা ইজি হবে। বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে ডিজাইন করা খুবই সোজা, আমার ডিজাইনের শেপ, ডিজাইনের কালার সেম টু সেম থাকবে। যেমন দেখেন, এখানকার ডিজাইনের শেপ, এখানকার ডিজাইনের কালার, এখানকার শেপ, এখানকার শেপ সেম না, এখানকার শেপ, এখানকার শেপ সেম না, মানে সব জায়গাতে আমার সেম ডিজাইন, সেম কালার, সব কিছু সেম থাকবে, শুধু ডিফারেন্ট হবে সাইজটা, এক এক সাইজে এক একভাবে বসবে। এটা হচ্ছে এটার মেইন গোল, এটা হচ্ছে এটার ডিজাইনের মেইন জিনিস। বুঝতে পারছি? এটা যদি বোঝেন, এটা হলো আমার একটা স্টেশনারি ডিজাইন। এই স্টেশনারি ডিজাইনের সাইজগুলো একটু দেখেন, শেপগুলো একটু দেখে নেন ভালো করে, শেপগুলো কীরকম দেখছেন সবাই? এবার এখানে বলেন কোনটা ভালো, আগেরটা না এটা? কি সমস্যা এখানে? কালার প্রবলেম। নেন, কালার ঠিক করলাম, এবার কি সমস্যা? ঘড়ির অ্যালাইনমেন্টের প্রবলেম, শেপে সমস্যা আছে, আর কিছু সমস্যা আছে? লেখাগুলা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এরপরে এখন এটাতে কি সমস্যা? অ্যালাইনমেন্টের প্রবলেম আছে। আচ্ছা, এটা কি ডিজাইন? ফ্লায়ার ডিজাইন। নেন, এটার একটা ফ্লায়ার, কি সমস্যা এটাতে? নেন, কালার ঠিক করলাম, আর লেখাতে সমস্যা। এই যে দেখেন, আপনারা যে কাহিনী করেন, টাইপোগ্রাফি কত সুন্দর করে টাইপোগ্রাফি শিখাইছি, তাও ফকিন্নির মতো টাইপোগ্রাফি করেন, গরিবের মতো টাইপোগ্রাফি করেন। ঠিক আছে, কারণ আপনারাই বলতেছেন এটা ভালো হয়েছে না ভালো হয় নাই? ভালো হয় নাই, তাহলে এই স্টাইলের টাইপোগ্রাফি করবেন। আর আচ্ছা, আর কি সমস্যা আছে এটাতে বলেন? লেখার কালার, আর কি? অ্যালাইনমেন্টের প্রবলেম আছে। ছবি ঠিক আছে? ছবি ঠিক নেই। নেন, ঠিক করলাম, কি সমস্যা এখন বলেন? স্যার ঠিকই দেওয়া লাগতেছে, তাই না? ঠিক লাগলেও দুইটার মধ্যে একটু তুলনামূলক আলোচনা করেন, দুইটার মধ্যে আপনি কোনটাকে প্রেফার করবেন, নিবেন? প্রথমটা নিব, তার কারণ
হেডলাইনের যে একটা কম্বিনেশন, কালারের যে কম্বিনেশন, এটার সাথে ম্যাচ করছে, বাট এটাতে কি ম্যাচ করছে? ম্যাচ করেনি। আচ্ছা স্যার হেডলাইন ঠিক করতে বলছেন, হেডলাইন ঠিক করছি, কালার টালার ঠিক, এই যে এখানে টাইপোগ্রাফি ঠিক করছি, কালার ঠিক নেই। আচ্ছা এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? মানে এই সেম টু সেম না, এর থেকে আরও বেটারটা আমরা করব নেক্সট ক্লাসে। সোশ্যাল মিডিয়া ডিজাইন গেল, এটা একটা ডিজাইন, এটা আর একটা ডিজাইন। এটাতে কি কি সমস্যা আছে? অ্যালাইনমেন্ট ঠিক নাই, ছবি, আচ্ছা নেন, ঠিক আছে, ঠিক করে দিলাম। কালারের প্রবলেম আছে। আচ্ছা কি কালার দিলে ভালো হইতো? কোথায় কি কালার দিলে ভালো হইতো? আচ্ছা এখানে ধরেন যে ব্র্যান্ড কালার ইয়েলো, কোম্পানির লোগোর কালার ইয়েলো হইতে পারে না? হইতে পারে। তাহলে ব্র্যান্ড কালার যদি ইয়েলো হয়, এখন ঠিক আছে ইয়েলো দিছে, তাহলে আর কি দিলে এখানে ডিজাইনগুলো ফুটে উঠতো? এই লেখার কালার কি দিলে ফুটে উঠতো? ব্ল্যাক দিলে ফুটে উঠতো। এরপরে আসি, এটাতে কি সমস্যা? ফাঁকা ফাঁকা লাগতেছে। আচ্ছা এটা একটা বিলবোর্ড বা একটা ব্যানারও বলতে পারেন, ব্যানার। এটা একটা ডিজাইন, এটা আর একটা ডিজাইন। কি সমস্যা এটাতে? কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট ভালো হয়নি, ঠিক আছে, কন্ট্রাস্ট ঠিক করলাম। কিসে? শেপে প্রবলেম, আর ছবিতে প্রবলেম, অ্যালাইনমেন্টে প্রবলেম। এখানে একটা জিনিস দেখেন, এই ছবিটা কাছে না দূরে? দূরে। এই ছবিটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই ছবিটা কাছে না দূরে? তাও কি এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? তাহলে আপনারা যে ডিজাইনে লো কোয়ালিটির ছবি ব্যবহার করেন, এখন বলেন ঠিক কাজ করেন না ভুল কাজ করেন? আর করবেন? আচ্ছা এটাতে কি সমস্যা? অ্যালাইনমেন্ট প্রবলেম। আর টাইপোগ্রাফি ঠিক আছে? টাইপোগ্রাফি আচ্ছা ঠিক নেই, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি ডিজাইনকে অ্যানালাইসিস করতে পারবো? পারা যাবে? যদি পারা যায় তাহলে এতটুকু পর্যন্ত। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন। আছে কারো কোনো প্রশ্ন? নাই, ঠিক আছে। তাহলে এবার আসছি আপনাদের কাঙ্ক্ষিত হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই লিঙ্ক আপনাদের কাছে আছে না? কই গেল? এই জিনিস আপনাদের কাছে আছে? আছে। আপনারা প্রথম কয়টা করছিলেন? বাকি আছে কয়টা? নেক্সট ক্লাসে করে নিয়ে আসবেন। ট্রেসিং নেক্সট ক্লাস কবে আমাদের? সময় কয় দিন? 2 দিন। আচ্ছা তাহলে 20টা না 10টা করবেন, ঠিক আছে? প্রথম 10টা ট্রেসিং করে নিয়ে আসবেন। এবং নেক্সট ক্লাসে আমরা আরেকটা প্রজেক্ট দেখব। এবং এখন থেকে আপনাদের প্রতি ক্লাসের হোমওয়ার্ক, এই যে এই কয়টা ক্লাস গেল, এই কয়টা ক্লাসে আমি হোমওয়ার্ক রিভিউ করে দিছিলাম না? ডিজাইনে এই প্রবলেম, ওই প্রবলেম, ডিজাইনে এই সমস্যা, ওই সমস্যা। এখন থেকেও আপনাদের ডিজাইন, আগে তো আমি রিভিউ করে দিতামই, এখন আরও ডাইভার্সভাবে, আরও ডিটেইলে রিভিউ করব। কেন? কারণ এখন আপনারা এই জিনিসগুলো জানেন। আগে আপনারা এই জিনিসগুলো জানতেন না, এই জন্য জাস্ট কোনো রকম উপর দিয়ে রিভিউ করে চলে যেতাম। বাট এখন যেহেতু আপনারা এগুলো জানেন, এখন থেকে এগুলো আমি ডিটেলসে ধরে 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 রিভিউ করব। বুঝতে পারছি? এখন আমি তো রিভিউ করতে পারি, আমি তো যে কোনো জিনিসই রিভিউ করতে পারবো। এই যে এত কষ্ট করে আমি শিখাইলাম আপনাদেরকে, আপনারা শিখছেন কি না রিভিউ করা, এটা আমার জানতে হবে না? তাহলে কি করবো বলেন তো? আপনাদেরকে দিয়ে রিভিউ করাবো। এবং একজনের হোমওয়ার্ক আরেকজন রিভিউ করবেন, ঠিক আছে? ইফাজের হোমওয়ার্ক রিভিউ করবে সায়েম, সায়েমের হোমওয়ার্ক রিভিউ করবে হচ্ছে আশরাফ, আশরাফের হোমওয়ার্ক রিভিউ করবে তাওসিফ, ঠিক আছে? এভাবে একজনের হোমওয়ার্ক আরেকজন রিভিউ করব। এবং হোমওয়ার্ক রিভিউ করব কি স্যার শুধু ক্লাসে রিভিউ করব? না, আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানেও আপনারা ডিজাইন করে ডিজাইন গ্রুপে দিবেন। সেখানে তো আমি আছি, আমি যদি সুযোগ পাই, আমি যদি ফ্রি থাকি, আমি আপনার ডিজাইনটাকে রিভিউ করে দিব। এবং সেই সাথে গ্রুপে যারা থাকবেন সবাই এটাকে কনস্ট্রাকটিভ রিভিউ করবেন।
শুধু রিভিউ করতে বলিনি, কনস্ট্রাকটিভ রিভিউ করতে বলছি যে ঠিক আছে তুমি এই ডিজাইনটা দিছো, তোমার এই ডিজাইনের সবই ঠিক আছে, কালারটা ঠিক নেই, কালারটা ব্যালেন্স হচ্ছে না, তুমি এখানে এই কালারটা ইউজ করে দেখো কেমন হয়, টাইপোগ্রাফিটা এভাবে ভালো লাগতেছে না, টাইপোগ্রাফিটা এইভাবে করে দেখো কেমন লাগে, এখানে এই জিনিসটা ব্যালেন্স হয় না, এখানে এই কাজটা করে দেখো কেমন লাগে। কনস্ট্রাকটিভ রিভিউ করব, ডিজাইন রোস্ট করব শুধু আমি, আমার স্টুডেন্টের ডিজাইন আমি রোস্ট করব। অন্য কারো ডিজাইন যদি অন্য কেউ রোস্ট করছে আর এটা যদি আমার কানে আসে, তারে আমি রোস্ট করে দিব। মনে থাকবে, ডিজাইন রোস্ট করবে কে? শুধু স্যার রিভিউ করবে, স্যার রোস্ট করবে, আর আপনারা করবেন কনস্ট্রাকটিভ রিভিউ করবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবং এটা নেক্সট ক্লাস থেকেই শুরু হবে। নেক্সট ক্লাসে যখন আপনারা হোমওয়ার্ক দিবেন, নেক্সট ক্লাস থেকে আপনাদের একজনের হোমওয়ার্ক আরেকজন রিভিউ করবেন, এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যেখানে আটকে যাবেন সেখানে আমি আপনাকে হেল্প করবো, যে দেখেন এখানে এইভাবে রিভিউ করতে হয়, এখানে রিভিউটা এইভাবে করলে ভালো হবে। তাহলে আমরা তো ডিজাইন করতে পারি, যখন আমরা রিভিউটা দেওয়া শিখবো তখন আমাদের যেটা হবে যে আমরা ডিজাইনকে আরও ভালোভাবে বুঝতে শিখবো, আর যখন আমরা ডিজাইনকে বুঝতে শিখবো তখন আমাদের ডিজাইন যখন আমরা করতে বসবো তখন আমাদের এই জিনিসগুলো ক্যাচ করবে, যে আচ্ছা আমি এখানে এই কালার দিলে তো ভালো হতো, ক্লাসে তো দেখছিলাম অন্যজন এই ভুলটা করছিল, তাহলে আমার তো এই ভুল করা যাবে না, আমি তাহলে এটাকে ঠিক করে ফেলি। এইভাবে আস্তে আস্তে আমরা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করব। বুঝতে পারছি সবাই? মার্কেটপ্লেসের ডিজাইনগুলো করে আপাতত আপনার কাছে রাখেন, ক্লাসের হোমওয়ার্কগুলো করেন, মার্কেটপ্লেসের ডিজাইনগুলো আমার ইনবক্সে দিন, গ্রুপে না দিয়ে আমার ইনবক্সে দিন, ওইটা এখানে আমি রিভিউ করে দিব। আচ্ছা বলেন, আর কি প্রশ্ন আছে? আচ্ছা, 30টা ডিজাইন রেডি করে রাখবেন, 30টা ডিজাইন রেডি করে আপনার কাছে রাখবেন। এখানে একটা ক্লাস আমি রাখবো, আপনাদের কয়েকদিন পরে মেবি একটা ক্লাস আছে, ওই ক্লাসে আমি এই যে আপনাদের এই যে এফএকিউগুলো ছিল, ঠিক আছে, এই সব এফএকিউ সহ একটা ক্লাস নেব, কিভাবে মকআপ করব, অ্যাকাউন্ট কিভাবে করব, এই সবগুলো প্রশ্ন উত্তর নিয়ে একটা ক্লাস আমাদের আছে। ওই ক্লাসে আমরা সব কিছু একদম দেখে ফেলবো, ঠিক আছে। আর আপনাদের জন্য একটা ক্লাস আমি রাখবো ডিজাইন রিভিউ করার জন্য, ঠিক আছে। একটা ক্লাসও রাখতে পারি, অথবা বলতে পারি যে ডিজাইন আমার ইনবক্সে দেন, আমি নেক্সট ক্লাস পর্যন্ত রিভিউ করে দেবো, এভাবেও করতে পারি আর কি, ঠিক আছে। সময় আসুক, দেখা যাক কী করা যায়। আগে আপনারা ডিজাইনগুলো রেডি করতে থাকেন, ডিজাইন মকআপ করতে হবে না, কিছুই করার দরকার নেই। এবং অবশ্যই ডিজাইনের মেইন ফাইল সেভ করে রাখবেন, জেপিজি তো সেভ করতেই হবে, ডিজাইনের মেইন ফাইলও কী করে রাখবো? সেভ করে রাখবো। নাহলে অনেকে এরকম পাওয়া গেছে যে স্যার আমি তো ডিজাইন রেডি করছি, আপনি বলছিলেন 30টা, আমি তো স্যার 40টা রেডি করছি, কিন্তু মেইন ফাইল তো নাই স্যার, জেপিজি সেভ করে রাখছি। জেপিজি কিন্তু আমরা সাবমিট করতে পারবো না, মার্কেট প্লেসে মেইন ফাইল সাবমিট করতে হবে। বুঝতে পারছেন? এবং ডিজাইনগুলো সম্পূর্ণ নিজের হইতে হবে, ট্রেসিং করাগুলা না, কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করাগুলা না, সম্পূর্ণ নিজের ডিজাইন নিজের আইডিয়া থেকে হইতে হবে। কথা কি বুঝতে পারছি? কারো যদি কোনো প্রশ্ন থাকে এখনই করে ফেলেন, প্লিজ কোনো কনফিউশন রাখেন না। অবশ্যই ইন্সপিরেশন নিতে পারবেন, কিন্তু কপি করতে পারবেন না। ডামি টেক্সট দিয়ে লরেম ইপসন দিলেও হবে, হেডলাইন 1 হেডলাইন 2 এভাবে দিলেও হবে। কি হয়েছে তৌসিফ? হ্যাঁ, আইডিয়া নিয়ে করেন, সমস্যা নেই। আইডিয়া না, ওই যে স্কেচ করা দেখাইছি না, 4টা থেকে আইডিয়া নিয়ে করা, 3টা থেকে আইডিয়া নিয়ে করেন, বাট কপি করেন না। পিন্টারেস্টে যাবেন, পিন্টারেস্টে যে সার্চ করবেন মডার্ন ডিজাইন, মডার্ন ফ্লায়ার ডিজাইন, মডার্ন সার্টিফিকেট ডিজাইন, মডার্ন ইনফোগ্রাফিক ডিজাইন, সার্চ করবেন। সবগুলা মিলা 30, সবগুলা মিলা 30। হ্যাঁ, টপিকগুলো এই যে আমি গ্রুপে দিয়ে দিয়েছেন আপনাদেরকে। টপিক কি গ্রুপে দিছি আমি? কই? এই যে টপিক, ইনফোগ্রাফিক, ফ্লায়ার, বিজনেস কার্ড, সার্টিফিকেট, ঠিক আছে। এই যে কত, 7 নম্বর প্রশ্নে আছে, ঠিক আছে। আর কি? আর কোনো কিছু না? হোমওয়ার্ক পেয়ে গেছেন?